এবং আমি বলেছি আমি ভিপি না হলেও আমি অন্য ভিপিদের সাথে কাজ করবো, অন্তত এই জায়গাটাতে কাজ করবো যেটা আমি প্রমিস করে ফেলেছি। ক্লোজিং মাস্টার ছেলে মেয়েগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, সলিমুল্লাহ মুসলিম হলে ছিল, তারাই পরবর্তীতে ধানমন্ডি যে বাড়ি করেছে, নিউ মার্কেট করেছে। ফলে ঢাকার মডার্নিটির জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তো আপনার জন্ম যে দিয়েছে আপনি তাকে তো ধ্বংস করে আপনি রাষ্ট্র চালাইতে পারেন না। দরকার হলে আপনি মন্ত্রী পাড়া পূর্বাচলে নিয়ে যান, কিন্তু যে ইউনিভার্সিটি আপনার জন্ম দিয়েছে আপনি তাকে ধ্বংস করে দিতে পারেন না। আজ আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র ভিপি প্রার্থী, যিনি ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন, শামীম হোসেন। তার সঙ্গে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তার ভাবনা, রাজনীতিতে আসার বিষয়ে তিনি কেন আসলেন, বিশ্ববিদ্যালয়ে কী ধরনের পরিবর্তন তিনি চান, কেন রাজনীতিতে আসছেন, তার জীবনের যে উত্থান, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তার সঙ্গে খোলামেলা কথা বলবো। তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। শামীম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দর্শক, আমরা শামীমের কাছ থেকে জানতে চাইবো, তিনি দীর্ঘদিন আসলে তার যেই জন্ম, বেড়ে ওঠা, উত্থান, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। হঠাৎ করে তিনি কেন আসলে রাজনীতিতে আসলেন, এই গল্পটা আমরা একটু শুনতে চাইবো। আপনি আসলে কেন রাজনীতিতে এসেছেন? এটাও তো একটা রাজনীতি। হ্যাঁ, এটা কেন রাজনীতিতে এসেছি আপনি যদি আমার জীবনের শুরু থেকে শুরু করেন, আমার একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে বই পড়া। এটা আমার দাদার থেকে পেয়েছি। আমার দাদা হচ্ছে যে কলকাতার ছিলেন, আপনারা জানেন 47-এর পরে সবাই মাইগ্রেট করছে। সো আমার দাদা দাদি দুজনই কলকাতার। তো তারপরে তারা কিন্তু বাংলাদেশে মাইগ্রেট করছে পাকিস্তান পর্বে, সাতক্ষীরাতে। আমাদের তো ওপাশে হচ্ছে 24 পরগনা, এই পাশে সাতক্ষীরা, মাঝখানে বর্ডার। তো উনি হচ্ছে মসজিদে ইমামতি করতেন এবং প্রচুর জ্ঞানী লোক ছিলেন। 108 বছর বয়সে মারা গেছেন, কিন্তু বই পড়তে পড়তে মারা গেছেন। তো মানে প্রচুর বই পড়তে, ইসলামিক স্কলার টাইপের। তো ওনার ইচ্ছা ছিল আমি একদিন মাওলানা হবো। আমার বাবার ইচ্ছা ছিল, যে দাদা ছিল এরকম, তো ছেলে তো আমাদের এলাকায় এটা খুব জনপ্রিয় ব্যাপার। কিন্তু সামহাও আমি মাওলানা হই নাই। স্কুলে পড়েছি, তারপর আমার পরের জীবনে এসে ইউনিভার্সিটিতে এসেছি। ফলে আমার একটা বই পড়া জনরের সাথে একটা পরিচিতি ছিল, ঠিক আছে। ফ্যাসিনেটিং ব্যাপার স্যাপার থাকে না, যে একটা হিরো চলে আসতেছে হঠাৎ করে, এসে এভরিথিং ইজ বিং চেঞ্জড। তো ব্যাপার হচ্ছে যে আমার অনেক অ্যাক্টিভিস্টের বই পড়া হয়েছে। পৃথিবীতে বিখ্যাত অ্যাক্টিভিস্ট আছে ইকবাল আহমেদ, যার কথা আমি বলছি। পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় কিন্তু উনি বাংলাদেশের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, লেটার টু দ্য ডিপ্লোম্যাটস, খুবই বিখ্যাত চিঠি। উনি পিএইচডি করার সময় আলজেরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি তখন বিলেতে পিএইচডি করছিলেন। তো আলজেরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি বলেছিলেন যে পৃথিবীতে শুধু বইটই পড়ে লেকচার দিয়ে তো আর কাজ হবে না, যখন প্রয়োজন হবে আপনাকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। সো আমার অন্তত 24-এর অভ্যুত্থানের পরে আমার যেটা মনে হয়েছে যে আসলে দিস ইউনিভার্সিটি শুড হ্যাভ সাম রিফর্মস। এবং সেটা হচ্ছে অ্যাক্টিভিস্ট ছিলাম আমি যদি ফেসবুকে আজকে পোস্ট করতাম যে আমার ইউনিভার্সিটি এরকম চাই, হয়তো 100টা লাইক কমেন্ট পড়তো, কিন্তু এই ডিসকোর্সটা আসলে ছড়ায় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আমি যখন মানে আস্তে আস্তে আমার কথাগুলো প্রসার হলো, তখন অন্য ভিপি যারা প্রার্থী ছিলেন, আদর্শিক লড়াই করছিলেন, তারা হঠাৎ করে একাডেমির দিকে একটা ফোকাস করছে। এটা কিন্তু কাইন্ড অফ ডিসকোর্স সাকসেসফুল হওয়া। মানে আমি ভিপি না হলেও আসলে আমার ডিসকোর্স আস্তে আস্তে সাকসেসের দিকে চলে যাচ্ছে। সবাই ভাবছে যে ইউনিভার্সিটি আসলে কেউ ওয়ার্কআউট করছে। তো আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি অ্যাক্টিভিজম করছিলাম, যেটা সেই ডিসকোর্সটা আসলে মানুষের সামনে নিয়ে আসা দরকার। কারণ আমরা সবসময় ভাবি যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের থেকে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ট্যাকটিক্স, তাই না? আপনি যদি অনেক মিলিটারি থাকে কিন্তু আপনার ট্যাকটিক্স না থাকে, আপনি যুদ্ধে হেরে যাবেন। তো তার মানে হচ্ছে ট্যাকটিক্সটা কিরকম, ধরেন একটা বিল্ডিং আপনি কিভাবে তৈরি করবেন, এর জন্য আগে দরকার হচ্ছে ডিজাইন। ধরেন ফ্যাসিজম কিভাবে কাজ করে, এটা যদি আপনি জানতে পারেন, ফ্যাসিজম ভাঙা ইজি, তাই না? আপনি জানেন যে কোন জায়গায় গুতাটা দিলে ভেঙে যাবে না। কিন্তু ধরেন আমরা তো বাংলাদেশ অনেকগুলো ক্রুশাল মোমেন্ট পার হয়েছে, নানা চড়াই উতরাই। আমাদের যে বয়স, এর মধ্যে আমরা দেখেছি অনেক কিছু, নানা ধরনের অনিয়ম দেখেছি, স্বৈরশাসন দেখেছি, ভোটবিহীন নির্বাচন দেখেছি, ভোট ছাড়াই এমপি হয়ে যাওয়া দেখেছি, দীর্ঘদিন শাসন ক্ষমতা দেখেছি। এই যে দীর্ঘ সময়, এই সময় আপনার মধ্যে কোনো বোধোদয় কেন হলো না যে আমার এখন রাজনীতিতে যাওয়া উচিত, একটু এটা ফাইটিং পজিশনে? আমি তো আসলে একাডেমিক স্পেয়ার লোক। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে যেমন 24-এর অভ্যুত্থানে আমি অংশ নিয়েছি, আমি আজ পর্যন্ত কাউকে ভোট প্রদান করিনি, এটা একটা ঘটনা। তারপর হচ্ছে যে আপনারা জানেন আমার এলাকায় ক্র্যাকডাউন চালানো হয়েছিল, সাতক্ষীরাকে একটা কালেক্টিভ পানিশমেন্ট দেওয়া হয়েছিল জামাত শিবির বলে 2013-তে। ফলে আমি যখনই ইউনিভার্সিটিতে বা কোনো জায়গায় গিয়েছি ভাইবা দিতে, আমাকে সাতক্ষীরা শুনেই প্রথমে বলা হতো ছেলেটাকে শিবির করে নাকি। ট্রু আসলে এখন যেমন আরো উল্টা ফ্রেমিং করা হয়। তো এই যে কালেক্টিভ একটা জায়গা, এটা কিন্তু আমি অবজার্ভ করেছি। ব্যাপারটা হচ্ছে আপনার হাতে যত সময় ওই সুযোগটা তৈরি না হচ্ছে, তত সময় তো জীবন দেওয়ার কোনো মানে হতে পারে না। আমাদের যখন মনে হয়েছে যে জীবন দেয়াটা আসলে ভ্যালিড, তখনই কিন্তু আমাদের ছেলেমেয়েরা জীবন দিচ্ছে। নাহলে তো আজকের আরো 10 বছর আগে আন্দোলন হতো, তাই না? যখনই ফ্যাসিবাদ কায়েম হয়েছে তখনই আন্দোলন হতো, তখনও প্রচুর লোক মারা গিয়েছে। কিন্তু যখন জনগণ বুঝেছে দিস ইজ হাই টাইম, দেন ইউ হ্যাভ টু কাম হিয়ার। সো আমার কাছে মনে হয়েছে যে 24-এর অভ্যুত্থানের পরে আমাদের এই স্পেসটা তৈরি হয়েছে। যদি এটা না হতো, হয়তো আজকে আমি আবারও সেই অ্যাক্টিভিস্টের জায়গা থেকে থাকতাম, হয়তো মিছিলে অংশ নিতাম। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে যেটা আমি জানি সেটা জানানো দরকার, সেটা নিয়ে কাজ করা দরকার।
কারণ ডাকসুর ভিপি পোস্টটা আসলে শাসকের পদ নয়, এটা হচ্ছে যে ডিসকোর্স তৈরি করার পদ, আপনার ভয়েসটা রিলে করার পোস্ট, রেটোরিক্যাল পোস্ট। তো আপনি মিডিয়ার এখন আপনার সাংবাদিককে যদি বলা হয় না আপনাকে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, হ্যাঁ সেটা আপনি করতে পারেন, বাট আপনার যে হায়েস্ট জিনিসটা আছে ক্যামেরা, এটাই তো আপনি হায়েস্ট ইউটিলাইজ করবেন। তো আমার কাছে যেটা হায়েস্ট ছিল আমি সেটা নিয়েই আসলে এখানে নেমে পড়েছি। না, আপনার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আপনি যখন আলোচনায় আসলেন, তারপরে হচ্ছে নানাজন নানা ধরনের কথা বলছে, এটা আমরাও শুনছি, আপনিও শুনছেন। আহ, জাসদ ছাত্রলীগের একটা অংশের, মানে জাসদ ছাত্রলীগের বিসিএল যেটি, সেখানে কয়েকটা প্রোগ্রাম আপনি করেছেন, এরকম ছবি আমরা পেয়েছি, এবং একটা নিউজে আমরা পেয়েছি আপনাকে একটা পদও সেখানে দেখানো হয়েছে। যদিও আমরা খতিয়ে দেখেছি, যারা ওই দলটি করে তারাও বলছেন যে আপনি ওই পদে ছিলেন না। এখন প্রশ্নটা হচ্ছে, আপনাকে আমরা যখন একবারে শুরুতে পাই, মনোনয়নপত্র যখন আপনি সাবমিট করেন, তার কয়েকদিন পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কিনা, আপনি বলেছেন জানা, আমার আজকে মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে পলিটিক্যাল যাত্রাটা শুরু হলো। ওই যে আপনি কিছুদিন অন্তত একটা রাজনৈতিক সংগঠনের সঙ্গে ছিলেন, এই জিনিসটা আপনি ওই সময় কি ব্যাপারটা ভুলে হচ্ছে গেছেন যে এরকম বা না, ভুলে যাওয়ার কিছু নাই, স্বীকার অস্বীকারের কিছু নাই। একটা হচ্ছে যে সাংগঠনিক পলিটিক্সের প্রধান বিষয়টা হচ্ছে সদস্যপদ গ্রহণ করা। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি আমার রিসার্চ গেটের ওয়েবসাইটে দেখবেন আমার একটা রিসার্চ পেপার দেয়া আছে যে বাংলাদেশের ইতিহাসকে অপব্যবহার করে কিভাবে ক্ষমতা লেজিটিমাইজ করা হয়েছে, ইতিহাসকে ফ্রেম করে। ফলে ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে আপনি সিরাজুল আলম খানের সাথে আপনি হলেও দেখা করতে পারতেন না, এখনো পারতেন না মিডিয়া থাকা সত্ত্বেও, তাই না? আপনাকে তো অ্যাক্সেস নিতে হবে। বা আশরাফ আব্দুর রবের মতো ফেস আপনার সাথে কেন দেখা করবে? সেটি আমরা যখন আপনাকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করলো, তখন আপনার কি ওই বিষয়টা মনে ছিল না? না না, আমার মনে ছিল অবশ্যই। আমি তো আমার স্পষ্ট মনে আছে আপনি বলছেন হচ্ছে 7 দিন, হ্যাঁ, কারণ আমি তো এই 7 পলিটিক্সে দিন। অংশগ্রহণ করি নাই। ব্যাপার হচ্ছে আমি ওইটা তো পলিটিক্সই ছিল। না না, ওটা পলিটিক্স না। ধরেন আপনাকে বলা হলো যে এখানে আপনি মানে তাদের সাথে আপনি দাঁড়িয়ে আছেন। এখন ব্যাপার হচ্ছে টেকিং পার্ট ইন পলিটিক্স, মানে সাংগঠনিক পলিটিক্সের প্রধান সূত্র হয় আপনাকে সমর্থক হতে হবে, সদস্য হতে হবে, কোনো ফর্ম পূরণ করতে হবে। সো আমি তাদের সদস্য পদেই ছিলাম না, সেক্ষেত্রে তো আপনি পলিটিক্সে না। আমি তো শুধু তাদের আন্দোলন করেছি এমন না, কিন্তু যখন আমাদের এই যে কুমির মোস্তাক বলে একজন ছিল, হত্যা করা হলো ডিজিটাল নিরাপত্তা আইনে, তখন আমি ফেডারেশন এবং ফ্রন্টের আন্দোলনে অংশগ্রহণ করেছি। ওখানেও আপনি হয়তো খুঁজতে পাবেন। এটা হচ্ছে আপনার রাজনৈতিক অ্যাক্টিভিজম। ওকে ফাইন। অ্যাক্টিভিজমে আমি তো বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং তখন যে ছাত্র অধিকার পরিষদ ছিল তারাও ওই সময় তাদের একটা নিয়ম ছিল যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হবে আপনি দেখবেন সবাই মিলে অংশগ্রহণ করছে। ফলে যে ব্যানারে দেখা যাচ্ছে সাম্প্রদায়িকতা, ওই সময় একবার দেখবেন কুমিল্লাতে একটা হামলা হয়েছিল, মনে আছে? এবং হামলা দিয়ে মানে সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়া হয়েছিল, মানে সেটা আওয়ামী লীগে জড়িত ছিল বলে জানা গেছে পরে, তাই না? তো ওই আন্দোলনে আমি নিয়েছি। তো এটাতে যদি আপনি মনে করেন যে না আমি আসলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন করেছি, ব্যাপারটা হচ্ছে সাংগঠনিক রাজনীতির নিয়ম হচ্ছে আপনাকে সদস্য সমর্থক যে কোনো একটা ফর্ম পূরণ করতে হবে। তো আমি যদি ওই পার্টিতে সদস্য ছিল, মানে সভাপতি আর সেক্রেটারি ছাড়ার কোনো পদ নাই, দেখছেন আপনি ঢাবিতে এখনো আছে, তাহলে আমি যদি সদস্য হইতাম তাহলে তো আমি আরো একটা বিকাশ পোস্টে থাকতাম, তাই না? বা আজকে ওই সময় মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি দুইটা, ছাত্রদল এবং ছাত্রলীগ। আমার যদি অ্যাম্বিশন থাকতো যে না আমি পলিটিশিয়ান হব, তাহলে আমি ছাত্রলীগ করতাম অথবা ছাত্রদল করতাম, আজকে তো একটা গুড পজিশনে থাকতাম। টিল নাও অন্তত আপনার আমাকে দেখে তো এটা বুঝবেন, অন্তত টপ 5-এ তো থাকতাম নাকি। তো সেটা যেহেতু করি নাই, আসলে আমার তো আসলে পলিটিক্যাল ফ্রেম না। আমি যেদিন টেক পার্ট করছি, যেমন আমি নমিনেশন সাবমিট করে বলছি নমিনেশন সাবমিশনের দিক নাকি, কিন্তু তার আগে কিন্তু আমি ঘোষণা দিয়েছি যে আমি ইলেকশন করছি, তখনও কিন্তু আমি পলিটিক্যাল হয়ে উঠি নাই। যেদিন আমি সাবমিট করেছি ওই দিনই লিগালি আই এম ইনটু পলিটিক্স। সুন্দর ব্যাখ্যা। আমরা কোটা সংস্কার আন্দোলনে আপনার সম্পৃক্ত ছিলেন আপনি বলছেন, কিন্তু আমি হচ্ছে আপনি আলোচনা আসার পরে আপনার পুরো ফেসবুকটা যেটা এখন আছে, যেটা নাই বা যেটা ওইটাও আমরা পেয়েছি, দুইটাই আমি মোটামুটি ঘেটে দেখার চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিস্ট ছিল কোটা সংস্কার আন্দোলনে, মোটামুটি সবার সঙ্গে আমাদের দেখা হয়েছে। সবাই ছাত্রদের পক্ষে, শিক্ষার্থীদের জন্য মাঠে ছিলেন, যে একদম ভাইব্রান্ট সরব উপস্থিতি যেটা, সেটা আমরা দেখেছি, কিন্তু আমি আপনাকে দেখিনি। হ্যাঁ, সেটার কারণ হচ্ছে যে আমার বাসা ছিল উত্তরাতে, ঠিক আছে? আমার কিন্তু দুইটা সেকেন্ডারি, আমার তো আমি জানেন এডটেক চালাই, ফলে আমার স্ট্যাটাসটা দেখেছেন কি এখানে যে আমি স্টুডেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমি যদি মারা যাই তাহলে আমার বইগুলো তোমরা ভাগ করে নিয়ে যাও। দুইটা স্ট্যাটাস পেয়েছি, না, আমি টোটাল এটার কারণ বলি, টোটাল কারণ হচ্ছে জুলাইয়ে আমার যে account ছিল, টোটাল এটাতে- আপনাকে নিয়ে আমি দুইটা স্ট্যাটাস হ্যাঁ, পেয়েছি, আমার দুইটা। কিন্তু এটা secondary account, দুইটাই Facebook- আপনি মানে ধরেন একবারে প্রকাশ্যে স্ট্যান্ড নিচ্ছেন, খুব না, আমি বিপ্লবী, বলি এই ধরনের কোনো কিছু না, আমি দেখিনি। স্ট্যান্ড নেওয়ার পোস্ট আছে। আমি বলি আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে দুইটা, যেটা জুলাই ছিল ওটাতে আমার 1 লক্ষের মতো ফলোয়ার ছিল অলমোস্ট। এটা কিন্তু 21 জুলাই হচ্ছে ডিসেবল করে দেওয়া হয়, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছিলাম 16 জুলাই, ওইখানের স্ক্রিনশট যেগুলো আছে সেগুলো এখানে দিচ্ছি, দেখছেন না আইডি আরেকটা। ওই সময় কিন্তু অলমোস্ট সেলিব্রিটিদের আইডি ডিসেবল করে দেওয়া হয়েছিল ফার্স্টে যারা অ্যাক্টিভিজম করছে। আমি তো টানা অ্যাক্টিভিজম করছি, সব ভিডিও, মানে আমাদের হলে যখন মারা হচ্ছে 71 হলে, আমি তো 71 হলের রেসিডেন্ট, সেই ভিডিওগুলো এখানে দেওয়া ছিল। এবং আমি 16 জুলাই একটা পোস্ট দিয়েছিলাম যে শেখ হাসিনার পতন কেউ ঠেকাতে পারবে না। তারপর একটা উস্কানিদাতার লিস্ট করা হয়েছিল যেখানে সেলিব্রিটিদের নাম ছিল, ওইখানে দেখবেন যে উস্কানিদাতার লিস্টে আমার নামও ছিল। ফলে আমি তখন আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, আমি উত্তরা বিএনএসএ আন্দোলনে অংশগ্রহণ করি, এবং তখন একটা নিয়ম ছিল যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট চেক করতো। এবং উত্তরার সমস্যাটা কি জানেন, প্রত্যেকটা কিন্তু সেক্টরে দেখবেন যে একটা করে গেট আছে, আপনি যে পালায়া যাবেন এই সুযোগ নাই। আর আমার বাসা হচ্ছে উত্তরা পশ্চিম থানার অপোজিটে,
ওই যে জমজম আছে না, ওটার পেছনে একদম বাসাটা। সো আমি পুলিন বক্সি নামে একজন লেখক আছে, তারপর হচ্ছে উত্তরা সেক্টর যে সহ সমন্বয়ক আছে, এদের সাথে মাইলস্টোন আন্দোলন। আমরা যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গ্রুপ আছে, লিলিপুট, হ্যাঁ, আমার ফারহানটা, বন্ধু, আমরা এরা সবাই খুব, এদেরকে আমরা মাঠে পেয়েছি। আমার কিন্তু আইডি যখন ডিসেবল করে দেওয়া হচ্ছে, আপনি তখন কি করে দেখবেন? এটা আমি তো জানিয়েছি না, না, এইজন্য আমি আমার পূর্বের আইডি থেকে track আপনার করা আইডিটা ডিসেবল করা হয়েছে ধরেন 21 জুলাই। হ্যাঁ, হ্যাঁ, আন্দোলনটা শুরু হলো 5ই জুন। হ্যাঁ, হ্যাঁ। তখন থেকে পোস্ট ছিল, একেবারে টানা পোস্ট ছিল। বাইগ্রান্ড ছিল, তখন থেকে পোস্ট ওই ছিল। পোস্ট ছিল, সেই পোস্টগুলো আমার এখন ওই যে খুঁজে খুঁজে আনতে হচ্ছে, কারো কাছে স্ক্রিনশট থাকলে সেগুলো আমি কিন্তু পোস্ট করেছি আগের আইডি। আর আপনার এখন যে আইডিটা আছে, এই আইডিতে আমি মানে এই আইডি তো আমার সেই 5 আগস্টের পরে আবার পুরোনো আইডি আমি খুলে তারপর এটা, নতুন করে হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমার যদি আপনি এজন্য একটু সন্দেহের হ্যাঁ, 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 রাইট, রাইট। আছে যে- কিন্তু আপনি দেখেন এখানে জুলাইয়ের যারা নেতা আছে সবাই কিন্তু আমার খুব ক্লোজ পরিচিত, ফলে এই অভিযোগ আসলে আসার তো সুযোগই নাই। না, ক্লোজ যে তারাও কিন্তু আপনাকে বলছে না যে আপনি আন্দোলনে তাদের সঙ্গে কোন জায়গায় ছিলেন, কিভাবে ছিলেন। না, মানে আমার আমাদের আসিফ মাহমুদের সাথে কিন্তু দেখা হয়েছে, আমি আন্দোলন যখন দেখা হয়েছে ওনাকে আমি বলছিলাম যে শেখ হাসিনার পতনে যদি ডাক দেন তাহলে আমাকে সবার আগে পাবেন, এরকম করে বলছি। ওকে ওকে ওকে, তাহলে আমরা সবার সাথে আমার পরিচয় আছে, নাহিদ ভাই তারা তো আমার পরিচিত আর কি। আচ্ছা, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিনের গণরুম গেস্ট রুম কালচার, এটার বিরুদ্ধে অনেক সময় আন্দোলন হয়েছে, অনেকে অনেকভাবে কথা বলেছে। আমি তো ওটার কিন্তু অ্যাক্টিভিজম করেছি। আপনি ধরেন, আপনি যেটা বললেন হচ্ছে আপনি আপনি দেখবেন যে স্যাটের আপনার, হ্যাঁ, স্যাট নিয়ে যেটা হলো, স্যাটের মেম্বার ছিলেন বা স্যাটের সঙ্গে ফাউন্ডিং মেম্বার আপনি ক্লেম করেছিলেন ফেসবুকে। পরে সত্যিকার অর্থে যারা স্যাটটি শুরু করেছিল, সালেউদ্দিন সিফাত যিনি এখন এনসিপির নেতা, তিনি আসলে একটা ক্লারিফিকেশন দিলেন যে আপনি অ্যাক্টিভ ছিলেন না, হ্যাঁ, অ্যাক্টিভ আপনি জাস্ট মেম্বার ছিলেন, ফেসবুকের মেসেঞ্জার একটা গ্রুপে ছিলেন, কিন্তু আপনাকে কোনো প্রোগ্রামে পায়নি। এটার আসলে জবাব আপনি কি দেবেন? না, আমি বলি সেটা হচ্ছে যে ওনাদের যে মেসেঞ্জার গ্রুপ ছিল সেটাতে ছিল, ওটা কিন্তু উনি জানিয়েছেন। মানে আমি ফাউন্ডিং যখন করা হয়েছিল তখন মিটিংগুলোতে অ্যাটেন্ড করেছিলাম, তারপরে জীবনটা আমি দেখেন, তারপর কিন্তু আমি আস্তে আস্তে এইটেক প্ল্যাটফর্মের দিকে সরে যাই। ফলে ঢাকা ভার্সিটির কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজমে, মানে অ্যাক্টিভিজমে আমি ছিলাম, কিন্তু দেখা যায় যে ওই যে মিছিল মিটিং এগুলো থেকে আমি আস্তে আস্তে দূরে সরে যাই। যে সালেউদ্দিন সিফাতদেরকে আমরা ধরেন, সিফাত একেবারে তার ফার্স্ট ইয়ার থেকে তারা তো রাজনীতি তাকে একসাথে রাজনীতি করতে এবং অ্যাক্টিভিজম করতো। আমি ধরেন শুধু অ্যাক্টিভিজম করতাম, হলে 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 একটা ছেলেকে পেটানো হলো অথবা কোনো একটা ঘটনা ঘটলো, আমরা সবার আগে সিফাতকে পেয়েছি, অথবা সিফাত সহ তাদের যে সার্কেলটি ছিল তাদেরকে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে আপনিও সেরকম একজন বিপ্লবী, কিন্তু আপনাকে আমরা পাইনি। এবং এটার এখন আমি হচ্ছে যে ফ্রিসে আসা লোক না, এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে যে আমি বলেছি আমরা এইটেক প্ল্যাটফর্মে যারা আছি তারা তো ওই পড়ালেখার দুনিয়াতেই আছে, আমাদের কাছে হচ্ছে এটা ন্যারেটিভ তৈরি করে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এটাতে বিবৃতি দেয়া। এখন আমার যখন প্রয়োজন হয়েছে আমি তখন আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু তারা তো যেহেতু পলিটিক্স করেছে, তারা সরাসরি পলিটিক্যাল সিফাতের এটার বিষয়ে আপনি কি বলবেন? সিফাত যেটা বললো যে আপনি অ্যাক্টিভ ছিলেন না, জাস্ট আপনাকে মেম্বার নিল। আমরা যেটা বোঝার চেষ্টা করছি বা যেটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার ধরেন এই বিশ্ববিদ্যালয় গণরুমের যে নির্যাতন, এটা আপনি গণরুমে কি ছিলেন? আমি গণরুমে 15 দিনের মতো গিয়েছিলাম বন্ধুদের রুমে আর কি, কারণ আমি আমাদের তো যে দু চার দিন থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা কষ্টকর লাইফ, এটার বিরুদ্ধে আপনি ছিলেন, এটার বিরুদ্ধে, কিন্তু প্রকাশ্যে কোনো অবস্থান আমরা আপনাকে পাইলাম না। এই যে একটা দীর্ঘ সময় আপনি এখানে ছিলেন, এই আপনার অনুপস্থিতিটা, এটা একটা শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা দিচ্ছে কিনা যে না, তিনি এখন হঠাৎ করে এসে কথা বলছেন, এতদিন কেন কথা বললেন না? অথবা ছাত্রলীগকে ভয় পাওয়ার যে অনেকের মধ্যে ছিল যে ছাত্রলীগকে ভয় পেয়ে নিজের ক্যারিয়ারকে নিয়ে এই ধরনের চিন্তা যাদের ছিল, তারা আসলে কোনো কথা বলেনি, পড়াশোনা করেছে, লাইব্রেরি ছিল। আপনি কথা বলেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে এই জায়গা আমরা পাইনি। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকুলার, আপনার একটা পলিটিক্যাল অবস্থান রয়েছে। ধরুন আমি একটা সাংগঠনিক ক্ষমতার ভিতরে যখন থাকবো তখন কিন্তু আমাকে আন্দোলনে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে, কিন্তু আমি যখন সাংগঠনিক কোনো ক্ষমতার ভিতরে নেই তখন আমি বললাম না আমার মন চাইলে। আরো অনেককে পেয়েছি যারা সাংগঠনিক ভাবে কোথাও নাই, কিন্তু আমি তো অ্যাক্টিভিজম লেখালেখিতে অথবা নানাভাবে খুবই বিপ্লবী কণ্ঠস্বর হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রত্যেকটা ইস্যুতে। শিক্ষার্থীদের কোনো অধিকারের বিষয় অনেকগুলো তো আমরা গত কয়েক বছরে দেখেছি, সব জায়গায় তারা সরব ছিলেন, কিন্তু আপনাকে ওই সরবটা আমরা পাইনি। না, সেটা আমি বললাম তো, আমার কাজ হচ্ছে যে আমি একাডেমিয়ার লোক। এখন আমার ডাকসুর পরটা তো একাডেমিয়ার পোস্ট, আমি তো বারবার বলেছি যে এটা শাসকের পোস্ট নয়। ফলে আমি যদি পলিটিক্যাল অ্যাম্বিশনও নাই আমার সামনে, অ্যাক্টিভ অবস্থানটা ছিল না, এইটার কারণে সন্দেহ তৈরি হচ্ছে কিনা? না, কোনো সন্দেহ তৈরির অবকাশ নেই, কারণ তৈরি হলে অন্য নেতারাও তো আপনাকে জানাতো যে না আমার সন্দেহ তৈরি হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে যে তারা সাংগঠনিকভাবে তাদের জায়গায়, তো আমি বলেছি যে আমাদের কাদের ভাই আছেন, ওনারা তো জাতীয় নেতা, তার সাথে আমার কম্পেয়ার করলে হবে না। কিন্তু আমার তো জায়গাটা হচ্ছে ডিসকোর্স হচ্ছে একাডেমিক ডিসকোর্স, তাই না? আপনার সাংবাদিকতার ডিসকোর্স, এখন আমি সাংবাদিক হিসেবে কতটা বেস্ট হবেন এটা হচ্ছে বিষয়। এখন আমি যেহেতু একাডেমিয়ার লেভেলেরই লোক, এই জন্য আমি একাডেমিতে কম্পিট করছি। আমি তাদের সাথে কম্পিট করছি না, কোথাও কম্পিট করি না। আপনি দেখবেন তাদের সাথে আমি কোনো বিদণ্ডেও জড়াই না, কারণ হচ্ছে আই রেসপেক্ট দেম। এবং আমি চাই তারা দেশের সমস্ত রাজনৈতিক জিনিসটা মানে তাদের আন্ডারে চলে আসুক, কারণ তারা আসলেই এটা যোগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাকসুর ভিপি পোস্টটা তার একাডেমিক পোস্ট,
তাই না? স্টুডেন্ট বিপি পোস্ট কখনোই বাংলাদেশের বাস্তবতা একাডেমিক পোস্ট না। কিন্তু আপনাকে এটা ছাত্র সংসদ হিসেবে হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, একটা সেটাই। ছাত্র সংসদ, যেহেতু এটা ছাত্রদের ভয়েস, এটা আমি ওই কিন্তু জায়গায় চেষ্টা করছি। ডাকসু কখনোই বাংলাদেশে আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় ডাকসুর যে ইতিহাস, এটা কখনো এটা ছিল না হচ্ছে একাডেমিক পোস্ট অথবা এটা হয়তো অক্সফোর্ড ইউনিয়ন বা অন্য কোনো জায়গায় আপনি নিতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা এটা পলিটিক্যাল পোস্ট। আমি তো একটা ডিসকোর্স ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি তো বলি নাই যে আমাকে ভিপি বানাতে হবে। আপনি দেখেছেন কোথাও? এটা আমি বারবার বলেছি যে আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার ডিসকোর্স যে অনেকে ইকো করছে, কিন্তু আমরা এটাই চাই। অনেকে অনেক ধরনের প্রস্তাব নিয়ে আসবেন, প্রপোজিশন নিয়ে আসবেন। আপনার ধরেন আমার কাদের ভাই যদি কাজটা করে দেয়, আপনি তাকে ভোট দিতে পারেন। আমি বারবার বলেছি এটা। আপনি দেখেছেন কোথাও আমি বলেছি আমাকে ভোট দিন? আমি বলেছি যে এখানে জামালউদ্দিন খালিদ ভাই আছেন, আপনি যাকে পারফেক্ট মনে হবে। আমার কাজটা কি? আমি যতটুকু জানি আমার যেখানে যে সক্ষমতা আছে এটুকু প্রকাশ করা। আপনি ভিপি পদে আসার পরে, মানে প্রার্থী হবার পরে একবার প্রথম যে আলোচনাটি হয়েছে বা আলোচনাটি সামনে এসেছে, আপনি 1 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফ্রি ইংরেজি পড়াবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি ইংরেজি খুব ভালো পারেন, আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি এখন পর্যন্ত আপনাকে। গত 5-6 বছর আপনি ফ্রি এভাবে পড়াননি কেন? আপনি যে কয়দিন ক্যাম্পাসে ছিলেন, আমি অনেককে চিনি, আমার বন্ধু আছে যে হচ্ছে অনেকদিন ধরে ফ্রি এই কার্জন হলের এখানটায় টিএসসিতে সিনেট বিল্ডিং এর সামনে অসংখ্য স্টুডেন্টকে ফ্রি ইংরেজি পড়িয়েছে। আপনি আগে পড়ালেন না কেন? এখন এই লোভটা কেন দেখাচ্ছেন? লোভ, এখানে লোভের ব্যাপার না। একটা হচ্ছে অল্ট্রুইস্টিক পলিটিক্স বলে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে আপনার যদি পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে তাহলে বাকিগুলো তো মার্কেটিং, তাই না? আমার যে ফিউচার যদি পলিটিক্যাল অ্যাম্বিশন থাকতো তাহলে আমি আগে থেকে কাজটা শুরু করতাম। না, এটা তো পলিটিক্স এর বিষয় না। আপনি আমি যে সেটাই একাডেমিক বলি। জায়গার কথা বলছেন, আমি ঢাকা সেটাই বিশ্ববিদ্যালয়ের বলছি, শিক্ষার্থী যারা গ্রাম থেকে আমরা আসি, আমরা অধিকাংশ ইংরেজিতে অনেক দুর্বল। আপনি যেহেতু ইংরেজিতে অনেক স্ট্রং, আপনি আপনার শিক্ষকের কথা বলেছেন, আমি যেহেতু আপনাকে অনেকগুলোতে করে দেখেছি, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমি এটার উত্তর দিই। সেহেতু শিক্ষার্থীদেরকে আপনি তো শুরু থেকে পড়ানোর কথা, না, ব্যাপারটা ফ্রি আপনি পড়িয়েছেন, এরকমও বলেছেন। হ্যাঁ, ফ্রি তো আমি পড়িয়েছি। ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আমি ঢাকা ভার্সিটিতে ফ্রি পড়ানোর চেষ্টা করেছিলাম, একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে প্রথমে যদি আপনি এস্টাবলিশমেন্ট না থাকে না, ফ্রি পড়লে লোকজন পড়তে আসে না। দেখবেন আজকে 15 জন, কালকে 10 জন, আপনি দেখবেন এটা সত্যি হয়। আপনি ফ্রি সার্ভিস দিলে এটা হয়। পরে দেখা গেল আমি তো এটা প্রফেশন হিসেবে ইংরেজি পড়িয়ে আসছি, আজকে থেকে না, অনেক দিন থেকে। সো এটা আমার একটা রুজির বন্দোবস্তও বটে। তো সেই জায়গা থেকে আমি যখন বলেছি যে আপনার কাজটা কখন শুরু হয়, যখন আপনি রোল প্রাপ্ত হন। এখন যারা রাজনীতি করছেন তাদের তো ক্যারিয়ার আলাদা। আমি তো রাজনীতির পথে হাঁটি নাই। আবারও বলছি যে আমি তো নেতা হব না, এখনো হয়তো ভবিষ্যতে আমি টিচার হব, তাই না? সেটাই না, আমি সেটা বলছি। না, আমি বুঝতে পেরেছি, আপনার উত্তরটা দিই। তো আমার যেহেতু এটা প্রফেশন, এখন আপনি যদি প্রফেশনটাকে স্যাক্রিফাইস করে দেন তাহলে আপনি চলবেন কিভাবে? এটা একটা বিষয়। এখন আমি ভিপি হলে কেন পড়াবে বলেছি, কারণ হচ্ছে যে ভিপি হলে ধরেন আপনার একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে। ফলে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছেলে টাকা দিয়ে আমার কাছে পড়ছে, তাই না? তো আপনার যখন ফেস ভ্যালু ক্রিয়েট হবে, এটা দেখাবে যে আমি ভিপি হওয়ার পরে আমার স্টুডেন্টেরই, মানে যাদের আমি ভিপি তাদেরকে টাকা দিয়ে পড়াচ্ছি। বিষয়টা আসলে যৌক্তিক না, কারণ তখন আমি আমাকে মার্কেটিং হিসেবে টুল হিসেবে ব্যবহার করে, আমার ফেস ভ্যালু ব্যবহার করে এটা করছি। তো আমার কাছে মনে হচ্ছে নৈতিকতার জায়গা থেকে হলেও আমার কাছে যেটা আছে অলরেডি, ওই জায়গাতে আমি এস্টাবলিশ হয়েছি। এটার জন্য ফার্স্ট ইয়ার আমি এস্টাবলিশ ছিলাম না, এটার জন্য কিন্তু আমাকে 5 বছর স্ট্রাগল করা লাগছে। আজকে এসে হয়তো আমি ওই জায়গায় আছি যেখানে আমি তাদের পড়াতে পারবো, কিন্তু 4 বছর আগে কিন্তু ওই জায়গায় ছিলাম, তখন আমি অ্যাডমিশন পড়াতাম। বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি। তো আপনার যখন স্কিলটা তৈরি হচ্ছে, তখন আমি বলছি যে যখন আমি দায়িত্বে থাকবো তখন তো আমার লায়াবিলিটি, এটা রেসপন্সিবিলিটি। তার আগেরটা আমি করতেও পারি, নাও করতে পারি, তাই না? আপনি যখন একটা দায়িত্বে যাচ্ছেন তখন ইউ হ্যাভ টু ডু ইট। তো আমি বলেছি আমার কাছে এই স্কিল সেটটা আছে, সুতরাং সবাই অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমার কাছে যেটা আছে আমি এটাও দিতে পারি। আমি ডেডিকেশনটা বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি এটাও বলেছি যারা আদার্স টিচার আছে, আমি শুধু একা তো পড়াতে পারবো না, এতগুলো স্টুডেন্ট। যেমন আইএমএল থেকে অনেক স্টুডেন্ট বেরোয়, জার্মান, ফ্রেঞ্চ, আদার ল্যাঙ্গুয়েজেস। এটা কিন্তু খুব দামি স্কিল পৃথিবীর একটা। তো আমি তাদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে পারি, নানা জায়গা থেকে ফান্ড এনে, বাইরে থেকে, যেহেতু আমার কিন্তু একটা গুড কানেকশন আছে ওই জায়গাতে, মানে যে জগতে কাজ করে তার তো ওইটার সাথে একটা রিলেশন থাকে। তো আমরা অনেক টিচার নিয়ে আসতে পারি, তারা ফ্রি 1 মাস করে পড়ালেও কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা যায়। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে এটা আমার রোল হিসেবে করা, রেসপন্সিবিলিটি হিসেবে করা, যে আমি কাউকে মানে এমপ্যাথি দেখায় করছি এরকম না। সো আমার যেহেতু এটা প্রফেশন, আপনি প্রফেশনকে স্যাক্রিফাইস করতে পারেন না। এটা বাংলাদেশের মানুষ এক্সপেক্ট করে যে আপনি রাজা হবেন কিন্তু সব জমি ছেড়ে দিয়ে আপনি রাস্তায় হাঁটবেন, এটা হতে পারে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যখন লায়াবিলিটি থাকবে, আই উইল ডু ইট মাই বেস্ট। এটা আমি সারা জীবন করছি, যেটা আমি লায়াবিলিটি নিছি এটা আমি বেস্টলি ট্রাই করি। যে আমি মাস্টারি করি, ওটা আমি আমার বেস্ট পিকে নিয়ে যাই যখন যেটাতে আছি। আপনি যদি বলেন আমি কাল থেকে, আমার অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই ভিপি না হতে বলে আপনি কি করুন, আমি বলেছি না, তো ভিপি না হতে বলে এটা তো আমার রোল না ভাই। আপনি তো, হ্যাঁ, অনেকেই যারা আসলে রাজনীতি করছেন তাদের তো জনসেবা করার উদ্দেশ্য আছে, এটা আমি বলছি, তারাও সেবা করছেন, তবে সেটা ন্যাশনাল ওয়াইড চিন্তা করছেন। ভিপি না হলেও তো আপনাকে শিক্ষার্থীরা তাদের পাশে পাবে, হ্যাঁ, এইটুকু অন্তত চায়। অ্যাক্টিভিজমে তো পাবে, এখন থেকে আন্দোলনগুলোতে অ্যাক্টিভিজমে পাবে। হ্যাঁ, সেটা তো বলছি, সেটা আমার ভয়েসটা যাই থাকবে, কারণ ওই পজিশনে আমাকে তারা নিয়ে গেছে।
অলরেডি নিয়ে গেছে, তাদের discourse-এ নিয়ে ইতিমধ্যেই আপনি আলোচনায় চলে এসেছেন বা অনেকের কাছে পরিচিতি পেয়েছেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে ধরেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আসার পরে মানে মনোনয়ন পত্র নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার উপর চাপটা আসলে কেমন যাচ্ছে? রাজনৈতিক জায়গাটাতে এমনিতেই এটি একটু কঠিন মসৃণ পথ না, আমরা জানি। আপনার উপর দিয়ে আসলে কেমন চাপ যাচ্ছে? না, এটা খুবই চাপের ব্যাপার, কারণ আমি বলেছি যে আমি যেমন অ্যাক্টিভিজমও করেছি, কিন্তু যে বলা যায় যে টোটালি আই হ্যাড এ কমফোর্টেবল লাইফ, এটা ট্রু। কারণ হচ্ছে যে আমরা যেটা এর থেকে কাজ করি, আমাদের ভালো একটা আর্নিং থাকে, মোটামুটি লাইফটা একটা গোছানো পর্যায়ে, তাই না? এরকম একটা জায়গা থেকে মোটামুটি একটা কমফোর্টেবল জোন থেকে একদমই একটা আনকমফোর্টেবল জোনের মধ্যে চলে আসছি। কারণ আমি যারা আমরা টিচারের সাথে আছি, আমরা কিন্তু ডিগনিফাইড প্রফেশন, ছেলে মেয়েরা আমরা আমাদের সম্মান করে কথা বলে নর্মালি, যে মোটামুটি আমাদের একটা ডিগনিফিকেশন থাকে, আপনাদেরও আছে, জানেন যে আমরা সম্মান করি সবাইকে, তাই না? তো ওই জায়গা থেকে হঠাৎ করে এমন একটা জায়গা আসছে যেখানে আমি প্রতিদিন হাজার হাজার গালি ট্যাগ, মানে যেগুলো আনএক্সপেক্টেড টোটালি, মানে হ্যাঁ আপনি জীবনেও এটা এক্সপেক্ট করবেন নর্মাল লাইফ থেকে। সো আমার দেখা যায় যে আমি কয়েক রাত ঘুমাতে পারি না, এরকম ঘটনা ঘটছে যে আরে আমাকে এটা বলা হচ্ছে, ঠিক আছে? এইসব জায়গাতে যেমন জুলাইতে একটা ঘটনা ঘটে যে আমার তখন আমি জুলাইয়ের 18 তারিখে আমার কোর্স শুরু হওয়ার কথা ছিল, ঠিক আছে? 18 তারিখে ওই পোস্ট আমি দিয়েছিলাম যে আমার বইগুলো নিয়ে চলে যান। কোর্সে তো প্রচুর টাকা ঢুকছে, কিন্তু বিকাশ তখন কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে। আবার আমার যে ছোট ভাই ছিল, মানে আমার আশেপাশে যারা থাকে আমার সাথে অনেকেই কাজ করতো আর কি, জানেন প্রতিষ্ঠানে থাকে। সো তাদেরকে নানা জায়গায় ফান্ডিং করা, কারণ সবাই টাকা পয়সা নেওয়ার কোনো ব্যবস্থা নেই ঢাকার ভেতরে। তো এরকম একটা স্ক্যাটার সিচুয়েশন, আমরা তো প্রচুর একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে হেল্প করার চেষ্টা করছি সবাইকে, যে যেভাবে পারে আর কি। আর বুদ্ধিজীবীরা তো উত্তরাতে ছিল তখন, পুরা আমাদের বুদ্ধিজীবী একটা গ্যাংই ছিল, তারাও কিন্তু আন্দোলন করতে চাইতো। মানে আই ওয়াজ ফ্যাসিনেটেড যে উত্তরার মানুষটা আমি যখন দেখছি প্রথম যেদিন 18 তারিখে আন্দোলন হলো, মানুষ বাড়ি থেকে খাবার নিয়ে এসে, বাড়ি থেকে ওষুধ নিয়ে এসে দিচ্ছে। আমি হ্যাঁ দেখছেন না? তো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে, ধরেন এরকম একটা লাইফ, মানে ওই জায়গা থেকে আমরা পার হয়ে আপনার কিন্তু আমি বারবার আপনি যে কমফোর্ট জোন থেকে ছিলেন, সেই কমফোর্ট জোন থেকে এখন এই যে এক ধরনের বন্ধুর পথে খুবই হাঁটা শুরু করলেন, এটা আসলে কেমন উপভোগ করছেন? আদৌ উপভোগ করতে? না, আমার কাছে এটা মনে হয়েছে যে ওই যে আদম বোমা আছে না, যে মানুষ আসলে সুইসাইড করে একটা সময়, আমরা কেন আন্দোলনের সময় বুক মানুষের পেতে দেয়, এটা হচ্ছে সে নিজেই এক ধরনের বোম হয়ে ওঠে, ঠিক আছে? তো আমি এই মাঠে নামার পরে আমার কাছে এক সময় ফিল হয়েছে যে আই এম অ্যাকচুয়ালি ডুইং দ্য সুইসাইড। কারণ আপনি দেখবেন যে আমাকে একদিন সকালে উঠে দেখি যে মানে আমার একটা টিচার, নীল দলের এক টিচার, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, সে বলছিল জুলাই অভ্যুত্থান নিয়ে, এবং হ্যাঁ সেই আন্দোলনে আমি ছিলাম সামনে। তো আমাকে তারা মানে আওয়ামী লীগের পেজ থেকে বলা হলে ছিল হিজবুত তাহরির করে, মানে আই ওয়াজ অনেক কথা বলছে। যেমন ধরেন কেউ বলছে হচ্ছে আপনি সাদিক কায়েম আপনাকে দাঁড় করিয়েছে, হ্যাঁ, যে যাতে হচ্ছে ভোটগুলো নানা ধরনের ফ্র্যাকশনে ভাগ হয়, এবং আমার আবার এরকম বলছে হচ্ছে যে কি আপনি ছাত্রলীগের প্রার্থী। হ্যাঁ রাইট, এই ধরনের কথাও আমি কালকে রোকেয়া হলের সামনে একটা ইয়া করছিলাম, লিফলেট দিচ্ছিলাম, তো এক মেয়ে এসে আমাকে বললো যে ভাই আপনি নাকি শিবিরের বিটিম। আনফরচুনেটলি 5 মিনিট পরে এসে একজন বলে ভাই আপনি নাকি ইসলাম বিদ্বেষী। মানে জাস্ট থিঙ্ক, আমার দাদার কথা আমি বলেছি, এবং আমি ছোটবেলায় হচ্ছে গাছে উঠে কোরআন তিলাওয়াত করতাম, কারণ আমার কণ্ঠ খুবই ইয়া ছিল। তো যেহেতু আমার ফ্যামিলি এরকম পুরাটাই, আমার বোনরাও সৌদি আরবে থাকে, আমি হয়তো কিছুদিন পর যাবো। পরিবারের তো রাজনৈতিক সম্পর্ক না না, আমার পরিবার তো কৃষক পরিবার, তারা রাজনীতি করবে কি করে? তারা তো ওইটা নিয়ে ভাত কাপড়ের ভাবনা নিয়ে জীবন তাদের চলে গেছে, আমিও তাদের সাপোর্ট এখন একমাত্র বলা যায়। ফলে বললামই তো, আমার কাছে ব্যাপারটা মানে মনে হয়েছে যে সবাই বলতো যে ডার্টি পলিটিক্স, আই অ্যাকচুয়ালি ফেল্ট ইট। মানে আমার কাছে এটা মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে আমি যতটা সংকুচিত বোধ করছি, রেস্ট্রিক্টেড প্রতিটা জায়গায়, মানে এমন কিছু নাই আমার জীবনের যেটা আমি ধরেন ক্লাস 1-এ করছি, সেটা নিয়েও মানুষ খোঁজ নিচ্ছে যে ছিল অনেক ক্লাস 1-এ কোথায় ছিল। রাজনীতিটা আসলে এরকমই, আপনাকে হয়তো অনেকে হচ্ছে পিওরলি বুঝতে চাচ্ছেন যে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, ইন্টেনশন কি, আদৌ আপনি সত্যি সত্যি শিক্ষার্থীদের জন্য দাঁড়াচ্ছেন কিনা। এখানে অনেক কিছু হচ্ছে পিওরলি আসলে জানতে চাচ্ছে যে শামীম হোসেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবে, শিক্ষার্থীদের জন্য কি করবে। আবার অনেকের ব্যাড ইন্টেনশন আছে, অনেকে আপনাকে শত্রু মনে করবে, এটা খুবই বাস্তব। তবে যে কথাগুলো ছড়াচ্ছে যে এই যে ক্যাম্পাসে, যেমন বললাম না আমি তো খুবই পায়াস একটা ইয়া থেকে আসছে, আমার ফ্যামিলি নিজেই এটাতে ডিপ্রেস এই কথাগুলো দেখার পরে, মানে ফেসবুকে। কারণ আমার বোনটা তো বললাম না সৌদি আরবে থাকে, আমার বাবাও আমি হজ করতে পারবো তাকে, তো আমার পুরো ফ্যামিলি এরকম। তো সেই জায়গা থেকে তারা যদি এগুলো দেখে, তারাও একটা কি ধরনের ফিল করে আর কি, যে তাদের ছেলেটাকে এরকম জায়গায় পাঠায় বোধ হয় ছেলেটা নষ্ট হয়ে গেল কিনা, তাই না? সো আমি নিজেও, আমি আবার ওই যে তাবলিগের সাথে ছিলাম মাঝে মাঝে, ওই যে আমাদের এসএসসির পর আমরা যেতাম, সো আমাদের ওইখানেও একটা গুড কানেকশন আছে। তারাও দেখে যে আসলে এই ছেলে তো লেকচার দিলে বিসমিল্লাহ বলেই শুরু করে, কিন্তু তাকে নিয়ে এরকম কেন কথা বলা হচ্ছে? কারণ বাংলাদেশে এরকম ট্যাগিং আসলে হয়ে থাকে, আপনি বিশেষ একটা গোষ্ঠীর। আচ্ছা, এএসপি মাশরুফের সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, তার সঙ্গে আপনার আসলে ওঠা বসাটা কেমন ছিল? এটা কেমন, এটার ঘটনা বলি। আমি ফার্স্ট ইয়ারে যখন সাতক্ষীরা থেকে এসেছি, সেকেন্ড ইয়ারের দিকে মনে হয়, আপনি জানেন সলিমুল্লাহ খান স্যার লেকচার দিতেন মিশেল ফুকো নিয়ে,
ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। তো আমি সেকেন্ড ইয়ারের ছেলে, ফ্যাসিনেশন জানবে, দার্শনিকের মতো করে কথা বলে, আই লাইক দিস ম্যান। তো আমি একবার নীল খেতে গিয়েছি হচ্ছে স্যান্ডেল পরে, এরকম এর থেকে সাতক্ষীরা থেকে আসছি মাত্র তখন। তো একটা টি শার্ট গায়ে দিয়ে আমি গেছি নীল খেতে, বইয়ের দোকানগুলোতে খুঁজতেছি ভাই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন আছে কিনা, দোকানে যেয়ে বলতেছি। ফার্স্ট ইয়ারের ছেলে কেমন থাকে তাই না, তখন তো এরকম ছিল না, আরো চিকনা। তো উনি হচ্ছে যে পাশে বই দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায়, তো আমি এই বইটা খুঁজতেছি ম্যাডনেস সিভিলাইজেশন। তো উনি আমার দিকে তাকায় বলে, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন আপনি পড়তে পারবেন? এ ভাই আপনি পড়তে পারবেন? তো আমি বললাম যে কেন পারবো না, তো এই আছে বইটাতে। তো তারপর বললো যে আরে আপনি তো বেশ ইন্টারেস্টিং, কোথায় পড়েন? আমি বললাম যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, ফার্স্ট ইয়ারে। তো বলে যে আপনার আইডিটা দেন, বই নিয়ে কথা হবে। তো তারপর আমি একদিন ফেসবুকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ওনার থেকে পাঠাইছিলাম, কারণ আমি তখন বাটন ফোন নিয়ে গেছিলাম। তো পরে দেখলাম যে উনি পুলিশের এসপি। তো বই নিয়েই আসলে ওনার সাথে আমার একটা পরিচয় ছিল। কিন্তু জুলাই 15 তারিখে যখন হামলা করা হয় তখন কিন্তু আমি বলেছি যে যারা সরকারের ভেতরে আছে তাদের সাথে আমার সব ধরনের যোগাযোগ বন্ধ। তারপর থেকে আসলে আমার কারোর সাথে কানেকশন নাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা ব্যাপার যে অনেকেই আমাকে বলছে যে তাহলে ওই ধরনের বুদ্ধিজীবীদের সাথে আমার পরিচয় ছিল। আমার কিন্তু উল্টা দিকের বুদ্ধিজীবীদের সাথেও ভালো পরিচয় ছিল। যেমন আমার বড় ভাই রয়েছেন, ইউসিএল এ ছিলেন, উনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কালকে একটা স্ট্যাটাস দিয়েছেন আমাকে নিয়ে, উনি পুরোটাই জানেন। যেমন আমি কিন্তু সিরাজুল আলম খান নিয়ে একটা কোটেশন লিখছিলাম যে এইটার কারণে মানে আমার এসপি মাশরুফের সঙ্গে সম্পৃক্ততার কারণে যারা রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা একটা অভিযোগ করতে চাচ্ছেন যে আপনি না, এটা একটা তো রাজনীতি একটা গেম, প্রোপাগান্ডা চালালে আপনার বিপরীত প্রার্থীর বিরুদ্ধে আপনি জানলেও অনেকে চালাচ্ছে, এটা আমি জানি। এটা আর রাজনীতিটা কিন্তু খুব ইজি গেম, কারণ আমি সিসেরোর একটা উক্তি দিয়েছিলাম যে রাজনীতি করতে গেলে ইউ হ্যাভ টু ডু ইট। বাট আমি তো আসলে রাজনীতি করছি না, আমি কিন্তু প্রত্যেক মানুষটাকে, আমার কাছে প্রত্যেককে আসলে ভিপি মনে হয়। কিন্তু আমি সেটা বলেছি যে আমরা চাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা এভাবেই থাকবেন, কেউ ভায়োলেন্স করবেন না, কারণ আমরা ইউনিভার্সিটি এভাবেই চাই। এবং আমি তাদের সাথে আমার মানে কোনো একজন ব্যক্তির সাথে ব্যক্তিগতভাবে শত্রুতা নাই, এবং আমার বিরুদ্ধে যে হেড ক্যাম্পেইন চালায় সেটা প্রমাণও আমার কাছে আছে। আমি এটা কিছু মনে করি না, কারণ ইটস এ পার্ট অফ পলিটিক্স। যেহেতু আমার একটা স্টাডি আছে, তারা যেটা করছে এটা তাদের প্রোপাগান্ডা, তারা যদি আমাকে প্রোপাগান্ডা দিয়ে দমাইতে পারে এটাও তাদের এক ধরনের সাকসেস। ঠিক আছে, আপনি যদি বলেন আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, ঠিক আছে, এটার জন্য আমার দায়ী হতে হবে? এটা কোনোভাবেই হতে পারে না। যদি আপনি আমার কাজিন বা ভাই হতেন আপন, সেক্ষেত্রে কিছুটা লায়াবিলিটি আমার, সেই ক্ষেত্রেও লায়াবিলিটি নিতে হবে, বিষয়টা সেরকম না। কিন্তু ওরা যেটা বলতে চাচ্ছে আর কি, আমি তো আমার জায়গা থেকে সেটা তো আমি জানি, এটা তো ক্লারিফিকেশন এটা অলরেডি তো আপনি বেসিক সেন্স ব্যবহার করলে বোঝা যায়। আচ্ছা, এবার আমরা একটু যদি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সংকটের কথা আমরা জানি। এখানকার আবাসন, এখানকার লাইব্রেরি, এখানকার রেজিস্টার বিল্ডিং, প্রশাসনিক জটিলতা, শিক্ষকদের যোগ্যতা, এই ধরনের বিভিন্ন বিষয় আছে আর কি। রাজনীতির ফরম্যাট কি হবে না হবে, কেমন করে রাজনীতি হবে, এই ধরনের নানা বিষয় আলোচনায় আছে। যদিও ডাকসুর গঠনতন্ত্র যদি আমরা হিসেব করি তাহলে অনেক কিছু বাদ দিতে হয়। এর বাইরে মানে সাধারণত পারসেপশন হিসেবে বা শিক্ষার্থীদের মধ্যে অথবা রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে অথবা বাংলাদেশের মানুষের কাছে সবকিছু মিলিয়ে হচ্ছে যে কি ডাকসুকে ঘিরে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে ভিপি হইলে আপনি কি কি কাজ করবেন, কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন আমাদেরকে যদি একটু বলতেন। না, আমার প্রথম কাজটা হচ্ছে যে আমাদের যে ডিবেটেবল পরিবেশটা, আমি বলেছি যে আমার কাছে প্রত্যেক মানুষের প্রতি রেসপেক্ট আছে, মানে প্রত্যেকটা ভিপির প্রতি। ফলে তারা যে গ্রুপকে রিপ্রেজেন্ট করছে তাদের সাথে আমার কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কারণ আমি তো বলেছি আপনি এডুকেশন লাইফে কিন্তু আসলে আমি বলেছি যে কোনো পলিটিক্যাল সাবস্ক্রিপশন নাই। আমার প্রত্যেকের প্রতি একটা সহমর্মিতা আছে, কারণ তারা হচ্ছে যে ছাত্র হিসেবে ইউনিভার্সিটির কাছে কিন্তু প্রত্যেকে সেম রাইট পায়। কিন্তু আমাদের ইউনিভার্সিটি যেটা হয়, ইডিওলজিক্যাল একটা মারামারি শুরু হয়। এটা কিন্তু একটা শিক্ষার জন্য একটা মারাত্মক মানে বিপরীত অবস্থান, কারণ ছাত্র হিসেবে আপনি সবকিছুই পড়বেন। হ্যাঁ, আপনার ভালো লাগতে পারে একটা বিষয়, একটা নাও লাগতে পারে। এই যে আপনার সাথে আমি আলাপ করছি, আপনারা ধরেন আপনি আমাকে খুব অ্যাটাকিং প্রশ্ন করছেন, কিন্তু আমি কোনোটাই অ্যাটাকিং আনসার দিচ্ছি না। এর কারণ আমি বুঝি যে কোশ্চেনটা আপনি করছেন সেটা হয়তো আপনি উত্তর পাওয়ার জন্য করছেন। তার মানে এই যে সহমর্মিতার অবস্থানটা, এটা কিন্তু আমাদের পরবর্তীতে ভায়োলেন্সের দিকে যাইতে দেয় না। কারণ আমি বারবার বলি যে ওই যে আমি একটা বক্তৃতাতে বলেছিলাম যে যখন না ইমোশন কাজ করে, অ্যাটাচমেন্ট কাজ করে, তখন পলিটিক্যাল ফ্রেম কাজ করে না। আমরা পলিটিক্যাল কারেক্টনেসের কথা চিন্তা করি না। ধরেন আপনার একটা বন্ধু, সে ছাত্রলীগ করতো, সাপোজ সে আপনার ক্লাসমেট ছিল, আপনার পাশের বেঞ্চে বসতো, এটা আমি বলছি। এই ছেলেটা মারা গেছে আজকে, আপনি কি জানাজা পড়তে যাবেন না? এই জানাজা পড়তে যাওয়াটা কিন্তু আপনার দায়িত্ব, কিন্তু ও যে খারাপ কাজটা করছে এইটার বিরোধিতা করা আপনার দায়িত্ব। আমাদের রাজনীতিতে অনেক সময় সহনশীলতার সংস্কৃতি ছিল, দীর্ঘ সময় ছিল। এখন এটা চলে গেছে। বিগত বেশ কয়েক বছরের যে দীর্ঘ ফ্যাসিজম অথবা
তার যেটা আগেও, আপনি তার আগে আলোচনা আপনি 90 এর দিক থেকে একেবারে না, এর আগের সংস্কৃতির মধ্যে সহনশীলতা ছিল। আমরা আমাদের ছোটবেলায় আমরা বাজারের মধ্যে দেখেছি যে একই কমিটিতে বিএনপির একজন, আওয়ামী লীগের লীগের একজন, জামাতের একজন, একই পরিবারে বিএনপির একজন আছেন, জামাতের একজন আছেন, আওয়ামী লীগের একজন আছেন, এটা ছিল। কিন্তু এইটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি এটা যেটা নষ্ট চাচ্ছেন হয়েছে, যে আমি এই এটা এই এটা এই- ফেরত এই আনতে হবে। সহনশীলতাটা আমাদেরকে ফেরত আনতে হবে। Academic। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে ঘিরে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রথম এই জায়গাটা তৈরি করলে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টে ফিরে আসবে। যেমন আমাদের সমস্যাটা কি, আমরা যখন আন্দোলন করি, আমি বারবার বলেছি, আমাদের কোনো একটা গ্রুপ না বিরোধিতা করে বসে। এটা তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবারই অধিকার। আমি বলেছি আমার স্যার পোকা কামড় দিলে শামীম হোসেনকে শুধু একা দেয় না, গণরমে কামড় কিন্তু আমাদের ছাত্র দলের বাইরেও খাইছে, তারাও থাকছে, নানাভাবে থাকছে। সবাই যে থাকতে পারে না এমন না, কিছু জন নানাভাবে থাকছে, এটা জানেন, বা বাকিদেরও। ফলে আমাদের এই কিছু জায়গাতে আসলে সবারই কমন প্রবলেম। একটার মধ্যে হচ্ছে জমি দখল করার প্রশ্নটা আমি বলেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একটা উদ্বাস্তু ক্যাম্পাস হয়েছে, তাই না? আপনি জাহাঙ্গীরনগরে যেন গেলে মনে হবে একটা ইউনিভার্সিটি আসছেন। না, ঢাকা ইউনিভার্সিটির যে জিওগ্রাফিক লোকেশন, হ্যাঁ। এটাও বাস্তবতা হিসেবে আমাদেরকে মেনে বাস্তবতা নিতে হিসেবে হবে। আপনি তো এটাকে বলে যে ঢাকা শহরের জনগণ এটাকে, আপনি মনে করছেন যে শহরের মানুষের প্রয়োজনটা ইউনিভার্সিটির চেয়ে বেশি, অবশ্যই। কিন্তু আবাসনের চেয়ে তো মানে ইউনিভার্সিটি বাঁচায় রাখতে হবে, কারণ আপনার ন্যাশনের শুধু তো নেতা উৎপাদন বা বড় বড় চাকরিজীবী উৎপাদন করলে হবে না, সেক্ষেত্রে পলিসি মেকার ধরেন, উৎপাদন করতে অনেক হবে। অনেক কিছু, যেমন ধরেন হচ্ছে যে কি বিশ্ববিদ্যালয়কে যখন ইউনিভার্সিটি প্রশাসন, বর্তমান প্রশাসন বন্ধ করে দিল যে বাইরে কেউ ঢুকতে পারবে না, তখন ওইটা নিয়ে অনেক ডিবেট অনেক হচ্ছে, ডিবেট অনেক আলোচনা হচ্ছে। না, যেহেতু আমি সেটা বলছি, এটা তো আলোচনার বিষয় বটে, কিন্তু আপনাকে শুধু জনগণের কথা চিন্তা করলাম না, আপনাকে লং টার্ম সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয়কে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া? না, আমি এটার উত্তর তো আগেই দিয়ে দিয়েছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে জায়গাগুলো তৈরি হয়েছে, যেমন ধানমন্ডি, এটা তৈরি হয়েছে 40 সালের দিকে। এটা তৈরি হয়েছে কাদের? দেখেন, ঢাকায় যে ছেলে মেয়েগুলো আজকে বড় হচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে মারামারি হয় না পাশে এলাকার সাথে, ঢাকা ভার্সিটি একমাত্র ভার্সিটি তার এরকম ইতিহাস নাই। কেন? কারণ হচ্ছে এই মুসলিম ছেলেমেয়েরা যারা পড়ালেখা করতো 1921-এর পর থেকে, তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। তখন তো মুসলিমদের এরা এই এলাকাতে, তো তারা কি করতো, এখানে যারা মোটামুটি মধ্যবিত্ত তৈরি হয়েছে, উচ্চ মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত যারা চামড়ার ব্যবসা করতো, এদের বাড়িতে লজিং মাস্টার থাকতো। সেই লজিং মাস্টার ছেলে মেয়েগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, সলিমুল্লাহ মুসলিম হলে ছিল, তারাই পরবর্তীতে ধানমন্ডি যে বাড়ি করেছে, নিউ মার্কেট করেছে। ফলে ঢাকার মডার্নিটির জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। তো আপনার জন্ম যে দিয়েছে, আপনি তাকে তো ধ্বংস করে আপনি রাষ্ট্র চালাইতে পারেন না। দরকার হলে আপনি মন্ত্রীপাড়া পূর্বাচলে নিয়ে যান, কিন্তু যে ইউনিভার্সিটি আপনার জন্ম দিয়েছে আপনি তাকে ধ্বংস করে দিতে পারেন না। এটা ট্রু, তো আপনাকে এইটুকু কৃতজ্ঞতা বোধ দেখাইতে হবে। সো আমাদের জায়গা দখল করে আপনি মিন্ট রোডে মন্ত্রীপাড়া বানাইছেন, কেন মন্ত্রীপাড়াটা পূর্বাচলে করলে অসুবিধা আছে? বলেন, আপনি বলেন, অসুবিধা আছে কোনো? না, এটা এখন তো আপনার অনেকগুলো হচ্ছে যে কি, মানে আপনি এই যদি আলোচনাটা, আমি সেটা বলছি না, আমাদের জমিটা দখল হয়েছে, সত্য কথা। তো একটা বিশ্ববিদ্যালয়ের যদি পরিবেশই না থাকে পড়ালেখা এনভায়রনমেন্টের, আপনি বললেন তাহলে বিশ্ববিদ্যালয় সরাই নিয়ে যেতে হবে। তো যে বিশ্ববিদ্যালয়ের একটা হিস্ট্রিক্যাল না, অ্যাটাচমেন্ট, বলিনি। না আমি বললাম যে ধরেন বললেন আপনি যে সরাই নিতে হবে, লোকজন বলে এটা, আমি কমেন্ট সেকশনে দেখি না, আমি যেমন বলি এই পারলে বিশ্ববিদ্যালয় সরাই নিয়ে যাও। না, যেমন ধরেন হচ্ছে যে কি আপনি যেটা বললেন যে আমাদের একটা ভবনই হচ্ছে যে কি এখন মেডিকেল। আমাদের তো ওদের সাথে সমস্যা না, আমরা চাইলেই ফেরত আনতে পারবো না, কিন্তু আমাদেরকে কিন্তু একটা কম্পেনসেশন দিতে পারে। যেমন আমি বলি যে সেই কম্পেনসেশনটা দিল যে পূর্বাচলে আমাদেরকে জায়গা পূর্বাচলে জায়গা দিবে কেন? আমাদের সামনে কি জায়গা নাই? আছে অনেক জায়গায়, খোঁজ দিলে আপনি বুঝতে পারবেন যে আমাদের একটা অ্যাটাচমেন্ট ক্যাম্পাস তৈরি করার সুযোগ আছে। যাই হোক, আমি এটা আমাদের আশপাশে এই ধরনের, ধরেন ওই পাশে আপনি মেডিকেল কলেজটাকে সরাবেন, এই সামনে তো জায়গা আছে, এটা কি জায়গা বলেন? উদ্যান সরাবেন আপনি? উদ্যানটা আমাদের দিয়ে দিলে তো হয়ে যায়। উদ্যান তো আমরা ব্যবহার করি, কিন্তু উদ্যানে যদি আপনি ভবন করেন, আমরা উদ্যানে কোনো অথবা ভবন করব না, একটা লাইব্রেরি করতে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশটা পরিবেশটা উদ্যানে রক্ষিত। আর কোনো কিছু করা যাবে না যদি আপনি পরিবেশগত দিক থেকে চান। না, উদ্যানে উদ্যানটা আরো বরং আরো 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 আমরা বড় মনে করি যে উদ্যানটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিমিলেট করে দেন, ভবন না এদিকে করে। অন্তত অনেক জায়গা দখল হয়ে গেছে, ওইদিকে কতগুলো আমি জায়গা সেটা দখল বলি, হয়ে গেছে। উদ্যানকে তো আপনার যেভাবে আছে এভাবে থাকুক। জাহাঙ্গীরনগরের মতো যদি আমাদেরকে একটা ক্যাম্পাস করে দেন, উদ্যানে গাছ যেভাবে আছে এভাবে থাকলো, পুরো উদ্যানটা মার্চ করে দিলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এরিয়া তৈরি হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটির সমস্যা হচ্ছে সে সীমানাই পায় না, তার সীমানা কথা মার্কেটও দখল হয়ে গেছে। এই যে জিওগ্রাফিক বাস্তব, হ্যাঁ, বাস্তবতা। তো আপনি যেটা মার্চ করে দিলে কি হবে, একটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট তৈরি হবে, উদ্যান তো ধ্বংস হচ্ছে না, সেটা সেভাবেই থাক। জাহাঙ্গীরনগরে তো গাছগুলো কাটা হয় না, সেটা তো মানে আপনি তৈরি করতে পারেন। এখন আপনি যদি লজিক দেন না, এটা পরিবেশ, আমাদের সংকটের কথা বলি, হ্যাঁ। যেমন আমার এখন আবাসিক হল দরকার, আমাদের এখন লাইব্রেরি দরকার ভালো মানের, আমি সেটা আমাদের এখন আপনার উদ্যানের পাশে কি আপনারা ওয়াশরুম কিন্তু আপনি উদ্যানে ভবন করতে পারবেন, এইটা তো আমার মনে হয় না পসিবল। না, এখন যদি আপনি ভবন নির্মাণ করেন, দুইটা ভবন নির্মাণ করে, সেটা উদ্যান থাকছে না। আমাদের আরো বড় উদ্যান দরকার ছিল ঢাকা শহরের জন্য, আমাদের আরো বড় খোলা স্পেস দরকার ছিল। আপনি পূর্বাচলে নিতে পারেন, পূর্বাচলে 52 একর জায়গা দেওয়া হয়েছে না, পূর্বাচল কিন্তু ঢাকা শহর না, মানে পূর্বাচল কিন্তু হ্যাঁ এখন শহরের মধ্যে আসছে, কিন্তু তার মানে এই যে মূল পূর্বাচলে বানাইতে পারবেন, আপনি ইউনিভার্সিটিকে সেভ করতে পারবেন না। আমার ব্যাপারটা হচ্ছে যে আপনি সবসময় তো এইভাবে চললে হবে না, নেগোশিয়েটিং একটা পয়েন্টে আসতে হবে। আমি বলেছি যে মূল যে ঢাকা শহর, আচ্ছা, আপনি বাংলা একাডেমিকে সরাতে আপনার ইতস্তত বোধ হচ্ছে, আপনার হ্যাঁ, পরমাণুকে সমাতে ইতস্তত বোধ হচ্ছে, তাহলে ইউনিভার্সিটির দরকার নাই তো বাবা। আপনি একই সাথে ইউনিভার্সিটিও চাবেন, আপনি সবগুলো চাবেন, এরকম হবে না।
কিছু জায়গাতে আপনি কম্প্রোমাইজ জোনে আসতে হবে। সীমিত সুযোগের মধ্যেই তো না আপনি ওইটা করতে পারবেন না, কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনি যদি না তৈরি করতে দেন, আমি বলেছি যে আপনাকে একটা ইউনিভার্সিটি রক্ষা করতে এটা তো হবে। একটা ক্যাম্পাস ছিল, কিন্তু যুগের বাস্তবতায় যুগের বাস্তবতা আপনারা দখল করছেন, হ্যাঁ। এটা নানা দিকে নানা তো ধরনের কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড শহরের কথা তো বারবার বলা হয়েছে। কিছু জায়গা থেকে আপনারা তো যে সকল প্রতিষ্ঠান এখন ঢাকা ইউনিভার্সিটিকে ডিসেন্ট্রালাইজ করা যাবে না, এটা ট্রু। কারণ একটা ইউনিভার্সিটি ডিসেন্ট্রালাইজ করলে কেমন দেখে এটা? না, এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আবাসিক কেন্দ্রিক আপনার এটা বিশেষ হয়ে যাচ্ছে না যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমি বাকি সব বাদ দিয়ে দেবো। তো আপনার কাছে তাহলে বিশ্ববিদ্যালয়ের কোনো ইম্পর্টেন্স না, বাকি সব বলে কি আছে? অবশ্যই। বিশ্ববিদ্যালয় যার জন্ম দিয়েছে সে বা এখন বলে যে বাকি সব, মানে এটাই বললাম যে মানুষকে সেটা দেওয়ার তো পরে না যে সে- দান করে তার কথা সবাই ভুলে যায় যে এই সে ফকির, এদের বাসা থেকে বের করে দেয়। বাংলা সিনেমা আছে না, না, এটা হচ্ছে সিনেমাতে যে দান করে। এই কথাগুলো হচ্ছে বাস্তবায়ন যোগ্য কিনা আমরা এটা বুঝতে হ্যাঁ চাচ্ছি। বাস্তবায়নযোগ্য। কারণ আমি বলেছি যে যেমন পরমাণু কেন্দ্রটাকে আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিল যে এটা সরিয়ে নেবে, কারণ আমি বলেছি ভবনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে লিখবে, এটা ইজি। তো ওখানে করলে কিন্তু আমাদের দুইটা হলের জায়গা তৈরি হচ্ছে। কারণ আপনি যদি একটা অন্তত আইএসডব্লিউআর এর জায়গাটা, মানে যেটা আমাদের সোশ্যাল সায়েন্স, একটা জায়গা অন্তত হচ্ছে। তারপর আছে আমাদের গ্রিন রোডে কর্মচারীরা কিছু জায়গা দখল করে সেখানে বস্তি বানায় ভাড়া দিয়ে রাখছে, মানে এটা আনথিঙ্কেবল একটা ঘটনা। এই ধরনের কিছু বিষয় আছে যেটা আমরা ইজিলি সলভ করতে পারবো, এটা চাইলে কিন্তু সদিচ্ছা দেখলে সলভ করতে পারবো। তো আমার সীমিত পরিসরে আবাসনে গেল, লাইব্রেরিকে ঘিরে আপনার আসলে বিশেষ কোনো প্ল্যান আছে? লাইব্রেরি তো আমাদের একটা বাজেট হয়েছে, সো আমরা যেটা করবো কাজটা দ্রুতকরণের চেষ্টা করবো, প্রেসার ক্রিয়েট করবো। এবং আরেকটা বিষয় বলেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে লাইব্রেরি আছে, এটা কেউ জানে না। অলমোস্ট লাইব্রেরি আছে কিন্তু সেটা ওয়ার্কআউট করে না। আমি থার্ড ইয়ারে উঠে জানতে পারছি যে আমার হলে একটা লাইব্রেরি আছে, আই থিঙ্ক সেখানে কোনো বই নাই, সীমিত। আমি চাই যে লাইব্রেরিগুলোকে এনরিচ করতে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার একটা এমপ্যাথি কিন্তু আছে। আমি যদি প্রকাশনীদের বলি যে ভাই আপনাদের যে নতুন বই বের করছেন আমাদের 1 কপি করে স্পেসিমেন ও সৌজন্য সংখ্যাও দেন, তারা কিন্তু লাইব্রেরি ভরে উঠবে। আর যেহেতু আমি ওই ওয়ার্ল্ডেরই লোক, সো আমি আশা করি এটা আমি দ্রুত ফিল করে পারবো। সো আমরা যদি মানে লাইব্রেরিগুলোকেও ডিসেন্ট্রালাইজ করতে পারি, মানে হলের গুলো যদি চালু করতে পারি, এখানে একটা এসি সেট আপ করতে পারি, স্পন্সর নিই বা কোনো জায়গা থেকে, আমাদের অ্যালামনাই কিন্তু কম না, বড় বড় গ্রুপগুলোতে অন্তত আমরা গেলে এটুকু অন্তত ঢাবির ভিপিকে বলতে পারবো না যে ভাই তোমাদের 2টা এসি দিতে পারবো না। আই থিঙ্ক এটা আমরা পারবো। সো আমরা যদি ডিসেন্ট্রালাইজ করতে পারি, হলগুলো লাইব্রেরিগুলোকে অ্যাক্টিভ করতে পারি এবং রিডিং রুমগুলোকে, আই থিঙ্ক আমাদের লাইব্রেরি সংকটটা আস্তে আস্তে কমে আসবে। কারণ আপনি মূলত সমস্যা এসির কারণে, আপনি এটা বুঝবেন গরমকালে এই জন্য বেশি ভিড় হয়। পরিবেশটা যদি আমরা হলে তৈরি করতে পারি তাহলে তো হলে ছেলে মেয়েগুলো হলেই থাকলো না, হলেও থাকে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা, এটা আসলে আমাদের যে এখনকার লাইব্রেরি এটা আসলে ক্যাপচার করতে পারে না, এবং হলের যে রিডিং রুম সেটাও আসলে খুবই সীমিত। দুটাই আবার হচ্ছে রুমগুলোতে অনেক বেশি শিক্ষার্থী থাকার কারণে 4 জনের রুমে 8 জন থাকে, 10 জন থাকে, সেখানে রুমও আসলে পরিবেশে শিক্ষার্থীদের ওইভাবে দিতে পারে না। সেটা সত্য। এখন সত্য ব্যাপারটা হচ্ছে যে ভিপির যে ক্ষমতা আছে, ক্ষমতাতে আমরা যেটা করতে পারি, আমার একটা প্ল্যান আছে, আমরা অ্যালুমনাইদের সাথে বসবো, আমাদের তো অনেক বড় আমরা গঠনতন্ত্র সমতার বাইরে কথা বলছি। আমি যেটা করবো আমার নেটওয়ার্কিংটা ব্যবহার করবো। আই থিঙ্ক আমার নেগোসিয়েটিং স্কিল খারাপ না, সো আমি চেষ্টা করবো, আমার তো একটা নেটওয়ার্ক মানে গ্রহণযোগ্যতা টুকটাক আছেই, মানে যারা সিভিল সোসাইটি আছে। তো আমি দরকার হলে, আমি বলেছি দরকার হলে তাদের পায়েও ধরলাম, অসুবিধা নেই। তারা যদি আমাদেরকে কিছু ডোনেট করে, এটা বিশ্বের সব অ্যালুমনাইরা করে, অন্তত তারা যদি ট্রাস্ট করে যে দিস ম্যান ক্যান ডু সামথিং, আই থিঙ্ক বাংলাদেশের মানুষ আগায় আসবে। রেজিস্টার বিল্ডিং এ যদি আমরা আসি, সেটি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য একটা আতঙ্কের জায়গা। কোনো কাজ যদি সেখানে পড়ে, অন্তত কয়েকটা দিন আপনার রেজিস্টার বিল্ডিং কে ঘিরে, আমাদের প্রশাসনিক ভবনকে ঘিরে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি এখানে একটা মজার ইনফরমেশন দিই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আব্দুর রাজ্জাকের একটা আলাপচারিতা আছে, এটা বই আছে। এটা 1940 সাল থেকে শুরু হয়েছে এই টেন্ডেন্সি। ঢাবিতে যখন একটা গাছ কাটা পড়ছে, একটা গাছ পড়ছে, এর জন্য আবেদন করতে হয়। সে আবেদন প্রসিড হয়ে ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার এসে গাছটা পরীক্ষা করে যে গাছের ডালটা এখন কত অ্যাঙ্গেলে কাটতে হবে, তারপর 2 দিন পরে এটা ডিসাইড হয় যে কি হবে। দ্য প্রসেস। তো ওই সময় এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল। তখন স্টুডেন্ট ছিল মতো 700, 800, 900, তাতেও এই সমস্যা, মানে তখন কর্মচারী ছিল মনে হয় স্টুডেন্টের চেয়ে বেশি, এরকম অবস্থা ঢাকা ভার্সিটিতে এটা বেশি। তো যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে ওই যে মার্কসের একটা কথা আছে, যখন মানুষ ধরেন কম্পিউটার আসলো, তখন কম্পিউটার যদি 40 জন মানুষের কাজ করে, তাহলে ওই 40 জন মানুষ রিডান্ডেন্ট হয়ে গেল, মানে অতিরিক্ত বাহুল্য দোষ, ওর দরকার নেই সমন্বয়টা। এর কারণটা হচ্ছে যে রেজিস্টার বিল্ডিং এর মানুষজন কাজ করে না, কাজে এক্সপার্ট না, কারণ হচ্ছে যে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে। আর এমনও অনেক আছে এরকম করে করে টাইপ করে যে কি একটা অবস্থা এই যুগে এসে। আমার সমস্যা সেটা না, সমস্যাটা হচ্ছে আব্দুর রাজ্জাক ওই সময় প্রপোজাল দিয়েছিল যে একটা ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেমের ভেতরে আপনার ধরেন 50টা ফাইন হয়েছে, তো একটা সেমিস্টারের শেষে আপনি ব্যাংকে যেয়ে চেক করবেন যে আপনার কত ফাইন হয়েছে, আপনি টাকাটা দিয়ে দিলে ওখান থেকে ডিসেন্ট্রালাইজ ভাবে চলে গেল। এখনো ঢাকা ভার্সিটিতে মানে ম্যানুয়ালি পে করতে হয়, পে করে অরিজিনালটা ডিপার্টমেন্টে জমা দিতে হয়, আবার ফটোকপি রেখে দিতে হয়, মাঝে মাঝে ডিপার্টমেন্ট হারায় ফেলে ফটোকপি দেখাইতে হয় যে আমি টাকা দিছিলাম। আমার কথা হচ্ছে যে আমরা যদি একটা অ্যাপ আছে আমাদের স্টুডেন্ট লগ ইন পেজ, ধরুন আপনার নামে একটা ফাইন করা হলো আর লগ ইন পেজে চলে আসলো, আমাদের মেইল সিস্টেম আছে, কিন্তু মেইল করা হলো যে আপনার এত ফাইন হয়েছে,
আপনি একবার এক সেমিস্টারে যে সেমিস্টার শেষে আপনি পে করে দিলেন, সব জায়গায় টাকা ডিসেন্ট্রালাইজ হয়ে গেল। সো আমার কথা হচ্ছে অ্যাপের ভিতরে সব সমাধান আছে। আপনি সার্টিফিকেট দিবেন, আজকে আপনি রিকুইজিশন দিবেন, 2 দিনের মধ্যে আমার ডেলিভারি পেয়ে যাবেন। এটার জন্য দৌড়ানো কেন লাগবে? আমার তো সব ডেটা ইউনিভার্সিটির কাছে আছে অনলাইনে। তাও আপনাকে ম্যানুয়ালি যে কাগজ পড়ে চেক করতে হয়, তারপর 4 বার বানান ভুল। বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, এই সবগুলো নিয়ে আমাদের বিস্তারিত মানে আলোচনা করা দরকার আর কি। এটা প্রত্যেকটি জায়গা আসলে এটা বড় বিশ্ববিদ্যালয়ের জন্য খুব সংক্ষেপে আপনি আমাকে জবাব দিতে পারেন। শিক্ষকদের রাজনীতি, শিক্ষক নিয়োগ, সিলেবাস নিয়ে আপনার আসলে আলাদা করে কোনো পরিকল্পনা আছে কিনা, এইসব বিষয়ে আপনার কোনো কথা আছে? আপনি যদি 1973 অ্যাক্ট দেখেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে স্টাইলে চলে সেটা হচ্ছে হার্ভার্ড, অক্সফোর্ড এবং কেমব্রিজ। 3টে স্ট্যান্ডার্ড মেনটেন করে তার সিলেবাসটা বিল্ড আপ করা হয়েছিল এবং ইউনিভার্সিটি যেভাবে তৈরি হয়েছিল সেই জন্য একে প্রাচ্যের অক্সফোর্ড কেন বলা হয়? কারণ টিউটোরিয়াল সিস্টেমের কারণে। দেখেন, হাউস টিউটর বলে একটা প্রথা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ হাউস টিউটর, বা তার কাজ কি, এটা কেউ জানেও না। আমরা যখন গ্রামে পড়তাম তখন, বা মাদ্রাসায় পড়লে কি হয়, রাতে চিল্লায় পড়তাম। সেটা অনেকে জানে। হ্যাঁ, সেটাই বলছি। আমরা রাতে চিল্লায় পড়তাম, আগে নাইট কোচিং বলতাম। তো নাইট কোচিং এ রাতে পড়লে কি হয়, টিচার রাউন্ড করে যে এই ছেলে পড়তেছে কিনা, বা আপনি যদি মক্তবে পড়ে থাকেন দেখবেন রাউন্ড করে পিটায় আর কি না পড়লে। ওই সময়, এখন তো এটা নাই, কিন্তু আমি ছোটবেলায় পড়ছি। তো যেটা হয়, এটা কিন্তু হাউস টিউটরিং সিস্টেম, যে একজন টিচার রাতে রাউন্ড দিবে যে এই ছেলে হলে পড়ছে কিনা। এই সিস্টেম কিন্তু ঢাবিতে আছে, বেতনও পাচ্ছে তারা। বেতন পাচ্ছে অল্প, 2-1000 টাকা। কই 2000 টাকা? আমি তো জানি না। খুবই সামান্য। আমি তাদের হাউস টিউটরিং সিস্টেমটা তো আছে, টাকাটা জানি না, বাট খুবই কম, খুবই কম। আচ্ছা, যে টাকাও খুবই কম। এবং হচ্ছে যে তাদের কিন্তু আবাসন ব্যবস্থাও আছে। আবাসন ব্যবস্থা, তার মানে আমাদের সিস্টেমটা কিন্তু আছে। আমি বারবার বলেছি আমাদের সিস্টেম। স্পেসিফিক প্রশ্ন করেছিলাম হচ্ছে শিক্ষক নিয়োগটাকে। আর দ্বিতীয় যেটা ঢাকা ভার্সিটি সিস্টেম, সেটা হচ্ছে টিউটোরিয়াল সিস্টেম। আপনি যদি ক্লাসে কিছু না বোঝেন, তাহলে একজন প্রাইভেট টিউটর আপনাকে দেওয়া হচ্ছে। তার মানে আমাদের কিন্তু ফ্রেমটা আছে, আই মিন সিস্টেমটা ডেভেলপ করা আছে। সিস্টেমটা কাজ করে না, মানে এটা কাজ করাইতে হবে। অলরেডি এটা মানে ফাংশনের ভেতরে আছে। আপনি যদি ভালো শিক্ষক নিয়োগ না দিতে পারেন, ভালো শিক্ষক কেন নিয়োগ, এই জায়গাতে তো আমি কাজ করতে আসছি। আপনি বারবার বলছেন শামীম হোসেন কেন হতে যাচ্ছে। ঢাবির নিয়মই হচ্ছে তার স্টুডেন্টকে সে নিয়োগ দেয়। তো আপনি যদি প্রোডাক্টিভ স্টুডেন্ট তৈরি না করতে পারেন, প্রোডাক্টিভ টিচার তো পাবেন না। এর আগে আপনি দেখেন 50-এর দশকেও কিন্তু যখন ঢাবি থেকে ভিসি হতো, সে বিলেতে চলে যাইতো, গিয়ে খুঁজে নিয়ে আসতো যে বিলেতে কোন কোন জায়গায় ভালো ভালো টিচার আছে, এগুলোকে হায়ার করে ঢাবিতে নিয়ে আসতো। তো এটা পৃথিবীতে একটা ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া আছে যে আপনার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল টিচার কতজন আছে। বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে বিদেশি বই আমদানি করে নিষিদ্ধ এক ধরনের, তাই না? এক্সট্রা ট্যাক্স দিতে হয়, মানে বই বিলাসী দ্রব্য বলে বিবেচনা করা হয়। আমার প্রচুর টাকা নষ্ট হয় এখানে। তো তার মানে হচ্ছে যে আমাদের দরজা আমরা বন্ধ করে দিয়ে বসে আছি, আমরা কাউকে ঢুকতে দিব না। আমাদের ছেলে মেয়েদের চাকরি দরকার, কিন্তু আপনি যদি ভালো, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা যদি আমরা সাম আপ করি, আপনি হার্ভার্ডে পড়া বাংলাদেশি না, এই ধরনের শিক্ষকও আমরা কিছুটা তো থাকা দরকার, মানে 10% তো থাকা দরকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আপনি যদি বলেন আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে না, এটা তো একটা মানে বলা যে খোড়া যুক্তি। কারণ আপনি ভালোদের সংস্পর্শে থাকলে আপনার কম্পিটিশনটা বেড়ে যাবে। এটা এখন তো গ্লোবাল সিচুয়েশন। সংকট যেটা আমাদের যারা সর্বোচ্চ, আমাদের যারা বেস্ট, আমরা তো তাদেরকে নিতে পারছি না, তাদের নিতে পারছি না, সেটার কথা তো আমি বলছি। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি বাংলাদেশের গণতন্ত্র যে প্রসেস, ধরেন আমরা বিগত সময়ে এখন পর্যন্ত হয়তো এই প্রশাসনে কোনো অভিযোগ আমরা পাইনি, কিন্তু বিগত সময়ে রাজনৈতিকভাবে এই প্রশাসন কাজই করে না, এই জন্য অভিযোগ পান না। কোনো নিয়োগ হয়েছে কিনা এটা আমরা জানি না। যদি হয়তো বা ওই ধরনের ফেভার করে, আপনি কেন পাবেন না? আমি দেখাই, আপনি সিনেটে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সিনেট সিন্ডিকেটে, তারা অবসরে ছিল, সেখান থেকে ধরে এনে নিয়োগ দেওয়া হয়েছে। সেটা আমরা জানি। তাহলে এই তো এগুলো আপনি দেখছেন না, এই জন্য না, বিষয়টা সেরকম না। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন শিক্ষক নিয়োগ হচ্ছে আপনার ডিপার্টমেন্টে, ইংরেজি ডিপার্টমেন্টে, সেখানে যে সর্বোচ্চ, যে সবচেয়ে ভালো, যার অনেক বেশি ডিগ্রি আছে, অনেক বেশি পাবলিকেশনস আছে, তাকে বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার যে কালচারটা, এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? না, এটাই তো আমি বলেছি যে আমাদের ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশের পুরা পলিটিক্সটা, মানে একটা ডেমোক্রেসির সবচেয়ে বড় আপহোল্ড করে কারা? ইনস্টিটিউশনগুলো, নির্বাচন কমিশন বা যারাই বলেন, জাস্টিস সিস্টেম, এগুলো কিন্তু এনশিওরিটি দেয়। ফলে ইনস্টিটিউশন হচ্ছে ডেমোক্রেসির প্রধান বিষয়, যে সাংবিধানিকভাবে ইনস্টিটিউশনগুলো কাজ করবে। তো ঢাকা ইউনিভার্সিটি তো একটা ইনস্টিটিউশন, বারবার বলেছি যে ইনস্টিটিউশন থেকে সে সেটেলমেন্টের অংশ হয়ে গেছে। মানে বলা হচ্ছে নয়া বন্দোবস্ত, তার মানে বন্দোবস্ত কাজ করবে, নয়া ইনস্টিটিউশনিজম হবে না। ইনস্টিটিউশন ফাংশন করে হচ্ছে, বন্দোবস্ত তো সম্ভব হয়নি, সেটাও কিন্তু আলোচনা। কোম্পানি যেমন ব্যক্তি ছাড়াও কিন্তু ফাংশন করে, ইনস্টিটিউশন ব্যক্তি ছাড়াও ফাংশন করে। ব্যক্তি কে বসতেছে এটা ম্যাটার করে না, কাগজ কলমে ফাংশন করবে। কাগজটা কত শক্তিশালী, সিস্টেম কত শক্তিশালী, যেটা আমাদের এনসিসি করার একটা প্রস্তাব আসছে এ ফাংশনিং করানোর জন্য, হচ্ছে না। আমি সেটা বলছি। তো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু সেটেলমেন্টের অংশ হয়ে গেছে, সেটেলমেন্টটা কিভাবে কাজ করে, ধরেন এই বাস্তবতায় আমরা কতটুকু পাইতে পারি সেটা আমি বলেছি। আপনারা যদি স্টুডেন্টের একটা ভয়েস ক্রিয়েট করতে দেন, সমস্যাটা তৈরি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নিয়োগে যেমন স্টুডেন্টরা একটা প্রভাব ফেলছে, কারণ স্টুডেন্টরা পলিটিক্যাল গ্রাউন্ডটা তৈরি করে। সবচেয়ে বড় পলিটিক্যাল পাওয়ার কারা পাচ্ছে, যাদের এখানে সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স আছে। সে জায়গায় আপনি পরিবর্তন আনতে পারবেন।
অবশ্যই আমি এটার জন্য ট্রাই করবো। আমার কাজ কি ইনফরমেশনটা জানিয়ে দেয়, এই যে এটা নিয়োগ হচ্ছে, এটা প্রতিবাদ তুমি করতে পারবো। আর প্রতিবাদ হলেই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি কখনোই মনে করি না যে তারা আন্দোলনে নামে না। তারা যদি গ্রাউন্ড পায় তারা ট্রুলি এটা মুভ করে। সবসময় নামে সেরকম না, বাংলাদেশের মানুষেরও অনেক ধরনের হ্যাঁ, সীমাবদ্ধতা না, আছে। ওইটা আছে। ঢাকা অন্তত বিশ্ববিদ্যালয় civil শিক্ষার্থীদের society কে আমরা expect ঢাকা করি না। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু জানি, অনেক গ্রাউন্ডও ছিল, অনেক সময় ছিল। আবার এই আন্দোলনও যে সরকার পতনের জন্য শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, এইভাবে এত সরল ভাবে আমরা না বলতে পারি না আর কি। এখানে অনেক সেটা চাকরির আপনার বিষয় অন্য ছিল, অন্য কোটার বিষয়ে বিষয় আলাপ ছিল, না ভাই। সেটা ভিন্ন বিষয়। আমার আমি কথাটা আমি হচ্ছে যে আমরা ডিসকোর্সটা আনতে পারি। হ্যাঁ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বললাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যারা ঢাবিতে শিক্ষক হতে পারে না। যেমন আমার এক বড় ভাই হাসান মাহমুদের কথা বললাম, উনি সোশিওলজিতে খুবই ভালো স্টুডেন্ট ছিলেন এবং ওনাকে ইচ্ছা করে সেকেন্ড করে দেওয়া হয়েছিল এবং নাম্বার কম দেওয়ার বিধান আছে। আমি কিন্তু আমার ইয়াতে বলেছিলাম যে ঢাবিতে একটা সিস্টেম আগে ছিল। শিক্ষকদের ইভালুয়েশনের ব্যাপারটা হ্যাঁ, এভালুয়েশনের ব্যাপারটা আপনার যদি অবজেকশন থাকে, আমি বলেছি এটা বাইরের শিক্ষক নিয়ে এসে পরীক্ষা করতে হবে, একজন থার্ড পার্টি শিক্ষক রাখতে হবে, যেহেতু আরো পাবলিক ইউনিভার্সিটি আছে। ঢাবি বলেই কি তার কি অন্য শিক্ষক দরকার নেই? আছে। তো এই জায়গাটাতে আমাদের ইনসিউরিটি করতে হবে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 5% টিচার অন্তত ফরেন টিচার থাকতে হবে, অন্তত ইন্টারনেট। আমি গ্লোবাল কম্পিটিশন করছি। হ্যাঁ, আমি যদি কলোনিয়ালিজমের কথা চিন্তা করেন, ওই আইডিয়া বাদ থাকতে হবে, ট্রু। তো এটা থাকলে কি হয়, একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় যে না, আমার স্ট্যান্ডার্ডে অমুক শিক্ষক এত এই জায়গায় আছে আর আমি এখানে আছি। তো আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা ওই যে মানে খারাপের ভেতর থেকে একটা ইয়ে করার চেষ্টা করা এবং পলিটিক্যাল নিয়োগটা বন্ধ করার একটা পদ্ধতি হচ্ছে যে পিএইচডি ডিগ্রিটা আরোপ করা, যে কে কত ভালো পিএইচডি করছে। বিদেশে নিয়োগটা কিরকম হয়, ধরুন আমার একটা কোর্স আছে জন কিটসের, তো যে টিচার জন কিটসের পিএইচডি করছে ওই টিচারই আমার কোর্সটা নিতে পারবে। এই জন্য বিদেশে কিন্তু এভাবেই নিয়োগ হয়, মানে আপনার পিএইচডি থিসিসের সাথে রেলিভেন্ট কোন কোন কোর্সটাই আপনি ক্লাস নিতে পারবেন। সো ঢাকা ইউনিভার্সিটি তো এইসব নাই আসলে, ওই যে পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি যদি একবার করতে পারেন, ওয়ান্স ইন এ লাইফ টাইম, এটা কিন্তু একবার সিস্টেমে এসে গেলে না চলতে থাকবে, তখন এটা ভায়োলেট করা টাফ হয়ে যাবে। পরীক্ষা পদ্ধতি এবং যে সিলেবাসগুলো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, হ্যাঁ, এইটার আমি বলেছি যে আমাদের 3টে স্ট্যান্ডার্ডে আগে চলতো, এখন ক্রেডিট সিস্টেম বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের ইউনিভার্সিটি নিজেই ওই জায়গায় ডিক্রিজ করছে যে তার ক্রেডিট ট্রান্সফার কেউ নেয় না, তাই না? ইউনো, আগে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করা যেত। আপনি দেখবেন 70 দশকের আগে অনেকে এখান থেকে ডিরেক্ট অক্সফোর্ডে পড়তে চলে গেছে, থার্ড ইয়ারে চলে গেছে, মানে সেম সিলেবাস হওয়ার কারণে করতো। তো আমাদের তো এই প্রস্তাবনা করার জন্য অক্সফোর্ডে পড়ানোর যে যোগ্যতা সম টিচার আছে, এটা তো থাকতে হবে আমাদের, ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি আমাদের ক্যাম্পাসে দিতে চান না, বলেন যে দরকার নাই, আমাদের তো এই সমস্যা। দরকার নেই সেটা আমরা বলি না না, জনগণ বলবে। বাস্তবতায় আপনাকে কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে, আমি বলেছি কিছু জায়গায় স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে। হ্যাঁ, ক্যাম্পাসে এনভায়রনমেন্টের সাথে পরিবেশটাও দেখতে হবে। যে আমি বলেছি যেমন উদ্যান একটা বেস্ট অপশন হতে পারে, এখন অনেকের বিপরীত মতামত থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হতে পারে যে আমরা ওটাকে বজায় রেখে যদি মার্চ করতে পারি, ক্যাম্পাস এরিয়াটা বাড়লো। আমরা উদ্যান তো আমাদের একটা জাতীয় জায়গা, আমরা যেভাবে শহীদ মিনার রক্ষা করছি এটাও করতে পারি, কোনো অসুবিধা। হ্যাঁ, আমাদের তাই না, মানে সেটাই আমাদের জাতীয় সম্পদ না, তো এটাও আমাদের জাতীয় সম্পদ। এটা আমরা যদি মার্চ করতে পারি, জাহাঙ্গীরের মধ্যে সুন্দর দেখাবে ক্যাম্পাসটা। এটা উদ্যান থেকে যদি মার্চ হয় সেটা একটা বিষয়, কিন্তু এটা যদি আমাদের ক্যাম্পাস হয়ে সেখানে আমরা ভবন করি, সেক্ষেত্রে ভবন করার পক্ষে আমি নাই, কারণ ইউ হ্যাভ টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আমি এটাও বলেছি হাইট যেটা করা যেতে পারে, কোনো একটা কর্নারে যে লাইব্রেরি করা যেতে পারে, যেখানে ওয়াশরুমগুলো আছে না, এরকম জায়গাতে আপনি কিছু লাইব্রেরি করতে পারেন, বা রিডিং ক্লাব বা 4টা ক্লাব করতে পারেন 4 কর্নারে, বেশ সুন্দর লাগবে। তাহলে ছেলেমেয়েরা সেখানে রাত আড্ডা দিল, খেলা করলো, মাঠে তো খেলা হয় এখনো, তাই না? এবং এটা আরেকটা সংকট দূর করবে, যেটা হচ্ছে যে ঢাবির প্রধান সমস্যা রাজনৈতিক মারামারি যেটা হয়, এটা কিন্তু উদ্যান থেকেই আসলে স্প্রে করে। কারণ সব পার্টি এখানে দেখেন, কোনো একটা রাজনৈতিক অনুষ্ঠান হলে বাসগুলো ঢাবির মধ্যে ঢুকাই দিয়ে, ওয়াশরুম গুলা, রাজনৈতিক অনুষ্ঠান হলে আমরা আমাদের ওয়াশরুমে প্রবেশ করতে পারি না, এত দুর্গন্ধযুক্ত অবস্থা করে ফেলে। তো এটা একটা ভালো সেটেলমেন্ট হতে পারে, আমি মনে করি। সরকার এটা এগ্রি করবে না যে ওই উদ্যানের রাজনৈতিক আবার মূল্য আছে, ওটা আবার রাজনৈতিক ঢাবিরও রাজনৈতিক মূল্য আছে, অবশ্যই আপনাকে একজাক্ট স্যাক্রিফাইস করতে, আমি বলেছি নেগোশিয়েশন, অবশ্যই ঢাবির রাজনৈতিক মূল্য আছে, ওটারও রাজনৈতিক মূল্য আছে। আপনাকে একটা ইউনিভার্সিটি বেস্ট করতে গেলে আপনার তো জাতিতে শ্রেষ্ঠ সন্তানও দরকার আছে না? এখন আপনি সারা জীবন শুধু অভ্যুত্থানই করে যেমন এই প্রমিস করলে তাহলে ঠিক আছে ভাই, আমরা গ্যাঞ্জাম করতে থাকি। না না, আমাদের তো এই যে কিছু জায়গাতে আসছে যে আমরা একাডেমিক ভাবে অনেক বেশি পিছিয়ে গেছি, হ্যাঁ, রাইট, এবং সেটা বিশ্বের সঙ্গে তাল মেলানো তো অনেক দূরের কথা, আর দেশেও আমরা সেরা পজিশনে থাকতে পারছি না, রাইট। এইরকম একটা জায়গায় চলে গেছে, সেখান থেকে আমাদেরকে বের হওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি? আমি বলেছি আগে এনভায়রনমেন্টটা ঠিক করতে, পূর্বাচলে যে জায়গাটা করা হয়েছে এটা রিসার্চের জন্য আমরা ব্যবহার করতে পারি, গুড অপশন হতে পারে। যারা পিএইচডি স্টুডেন্ট আছে ওখানে যাবে, হ্যাঁ তাদেরকে ওখানে যেতে পারে। সো আমরা বলেছি রিসার্চ উইং গুলোকে সরাই নিতে। যেমন আমাদের মেয়েদের হলগুলো এমন একটা ডিস্টেন্সে করা হয়েছে যে তাদের আসতে যাইতে তো জীবন অর্ধেক শেষ হয়ে যায়। তো আমরা এই জন্য আমি বারবার মনে করি যে গবেষণা এবং প্রকাশনা কেন্দ্রিক আপনার বিশেষ কোনো ভাবনা আছে? বিশেষ ভাবনা বলতে যে গবেষণাতে আপনি যেটা ইন্সপিরেশন করতে পারেন, সেটা এখানে সব জায়গায় আসলে ফান্ডিং এর প্রয়োজন আছে। হ্যাঁ, তো আমাদের ইউনিভার্সিটি বেশি টাকা তো অ্যাডমিনিস্ট্রেশনে খরচ হয়ে যায়। বললেন যে আপনার অ্যালামনাই, হ্যাঁ, আমি কাজে লাগাবো গঠনতন্ত্র এবং এর বাইরে। হ্যাঁ, আমার যাদের রিসার্চারদের সাথে পরিচয় আছে, যেমন নর্থ সাউথ বা অনেক জায়গায় প্রফেসরের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, যারা খুব ভালো কাজ করেন অন্তত এই ফিল্ডে আর কি।
বা যারা বই পড়ার কারণে যাদের সাথে সম্পর্ক রয়েছে, আমরা কিছু জায়গায় এই ইনক্রিজমেন্টটা ইউনিভার্সিটিতে করতে পারি। ডিবেটের পরিবেশটা সবচেয়ে বড় বিষয়, আমরা বাইরে থেকে ট্রেন আপ করতে পারি। সো এটা যেহেতু আলাদা একজন সম্পাদকের কাজ, আমার ভিপির কাজ কিন্তু রেগুলেশন করা, কিন্তু আমি নেটওয়ার্কটা ক্রিয়েট করে দিব যে আমাদের যে সকল টিচার ভীষণটা, ধরেন ঢাবির ব্যাপারে আমি একটা কথা বলি, যে যারা ইউসিএলও ঢাবি থেকে গিয়ে প্রফেসর হয়েছেন তারাও জীবনে একবার স্বপ্ন দেখে ঢাকা ভার্সিটির টিচার হবে। কেন আমি জানি না, মানে কেন একটা কৃতজ্ঞতা বল, হ্যাঁ আবেগের ইমোশনটা আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে যেসব টিচার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বুয়েটেরও অনেকে আছে, তাদেরকে যদি আমরা রিভার্স করানোর চেষ্টা তো হতেই পারে, কিন্তু তাদেরকে যদি আমরা একটা মানে স্পেস দিতে পারি, সামারে যে ছুটিতে আসে অনেকেই, তাদেরকে আমরা যদি 6 মাসের কোর্সে দিতে পারি, আমি অন্তত পারবো। এটা রিকোয়েস্ট করে তারা বিনা বেতনেই করবে, এরকম লোক আছে, কারণ দে লাভ দ্য ইউনিভার্সিটি। আই নো হয়তো তারা ওই বকাবকি করে, কারণ এই যে সিচুয়েশন তারা দেখছে না, আপনি নিজেও তো বুঝেন। তো আমরা মনে করি যে আমরা যদি বাংলাদেশকে কানেক্ট করতে পারি, আসলেই ট্রুলি ফিল করাইতে পারি যে দিস ইউনিভার্সিটি ইজ ওয়ার্কিং, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সব মানুষ তার জায়গা থেকে অন্তত রেসপন্স করবে। সিভিল সোসাইটি, কারণ এখান থেকে উৎপন্ন হয়েছে বেশিরভাগই, হয়তো নতুন ইউনিভার্সিটি অনেকগুলো হয়েছে, কিন্তু তাদের মানে পিতাদের খবর নিলে দেখবেন তারা সব ঢাকা ইউনিভার্সিটি, তাই না? সো তাদের ওই গ্রেটফুলনেসটা আছে, কিন্তু তারা আসলে আসতে পারে না, কারণ তারা মনে করে যে আসলে টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, ইনভেস্টমেন্টটা ঠিক হবে কিনা। এই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করা দরকার। এবং আমি বলেছি আমি ভিপি না হলেও আমি অন্য ভিপিদের সাথে কাজ করবো, অন্তত এই জায়গাটাতে কাজ করবো, যেটা আমি প্রমিস করে ফেলেছি। এই জায়গাটাতে কাজ করবো যাতে আমরা আসলেই আগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক রূপান্তরের দিকে যেতে হবে, যে যেই জিতুক না কেন থাকবেই রাজনীতি, হ্যাঁ থাকবে, এটা তো রাজনীতির জায়গা থাকবে, কিন্তু একাডেমিক এক্সেলেন্সির যে এই জায়গাতে আমাদের এগ্রিমেন্ট আসতে হবে। আমার কথা হচ্ছে, হ্যাঁ আমাদের ওই যে আমাদের ডিসকোর্স হতে পারে, ভাই তোমার আদর্শ এই সে, আমরা গ্যাঞ্জাম করবো, ফেসবুকে পোস্ট দিব, অসুবিধা নাই। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর সংখ্যা, এই সংখ্যাটা আসলে একটা কার্যকর বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা, একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আমাদের উপর চাপ সৃষ্টি করছে কিনা, যে আমাদের প্রতি বছরের যে ইনটেক সেটা অনেক বেশি, এবং মার্কেটের এটার যে চাহিদা সেটা থেকে অনেক বেশি। এই কেন্দ্রিক আপনার কোনো চিন্তা আছে কিনা যে শিক্ষার্থী কমাইতে হবে ভর্তিতে? না, এটা তো আমার তো আসলে ক্ষমতা নাই, আমরা সিন্ডিকেট মেম্বার হলে হয়তো কিছুটা আমরা আলোচনাগুলোর কথা বলছি, সেটা আমরা করতে পারি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভাবনার কথা বলছি, সেটা আমরা করতে পারি। আমি মনে হয় আলোচনা 40 মিনিটও বেশি হয়ে গেছে। শামীম, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ত সময়, অনেক গুরুত্বপূর্ণ সময়, যে সময় আপনি আসলে ক্যাম্পেইন চালাচ্ছেন, ভোট চাইছেন, এইরকম একটা সময় আমাকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে জানতে চাইছিলাম হচ্ছে বিশ্ববিদ্যালয়কে ঘিরে আপনার সামগ্রিক যে ভাবনা, সেটি আমরা জানার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের সঙ্গে, যিনি তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে।